আজ আমার ছেলের 2 মাস। আজকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কিসের অভাব ছিল আমার মধ্যে? আমি ছেলেকে রুমে রেখে বাইরে গিয়ে দেখি ড্রয়িং রুমে নতুন বিয়ে করা বউ নিয়ে বসে আছে আদিত্য। আমি সরাসরি সামনে গেলাম। আমাকে দেখে চমকে উঠল ওরা। আমি বললাম, কিসের অভাব ছিল আদিত্য আমার মধ্যে? আরিয়া, আমার কথা শোন। তোমাকে সব বলছি, প্লিজ। কি থেকে যে কি হলো বুঝতে পারছি না। আরিয়া মাঝপথে বাধা দিয়ে বলল। থাক, বাহানা দিতে হবে না। এই মেয়ে তোমার কলিগ না? ছি আদিত্য, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আরিয়া শাশুড়ি আম্মার কাছে যায়। আরিয়া বলল। আম্মু এমন করে বসে আছো, চলো কিছু খাবে, তারপর ঘুমাবে। ওষুধ আছে তো আবার? শাশুড়ি মা বলল। মা রে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা? এই কুলাঙ্গার এমন একটি কাজ করেছে ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি ভাইয়াকে কি জবাব দেব মা? আর তোকেই বা কি বুঝ দেব? আরিয়া কষ্ট লুকিয়ে বলল। আম্মু দেখো, আমি কষ্ট পাচ্ছি না। আমি কষ্ট পাবো কেন বলো তো? আমি কি কোনো অসহায় পার্সন নাকি? আমি একজন ডাক্তার। আমার তোমার মতো মা আছে, আমার ছেলে আরাফ আছে। তোমাদের নিয়েই চলে যাবে আমার। শাশুড়ি মা বলল। মা রে, একটু কাঁদ, নিজেকে হালকা কর, না হলে মরে যাবি। আরিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে দিল। শাশুড়ি মা বলল। কাঁদ, কিন্তু মনে রাখিস এই কান্না যেন শেষ কান্না হয়। অনেকক্ষণ পর দরজায় নক হয়। আরিয়া দরজা খুলে দেয়। আদিত্য বলল। আরিয়া, রুমটা খালি করলে একটু ভালো হতো। কার রুম? কেন, আমার রুম। ও আইসি, ওই রুমটা আমার। তোমাকে কেন দেব? আর মোট কথা বাসাটাই আমার। সো তোমরা আর রুম কেন? আমার বাসায় থাকতে পারবে না? আদিত্য অবাক হয়ে বলল। কি বলছো আরি? এত অবাক হওয়ার কিছুই নেই মিস্টার আদিত্য। আপনি এখন নিজের ওয়াইফ নিয়ে অন্য কোনো বাসায় শিফট হতে পারেন। আমার বাসায় এক মুহূর্ত আমি আপনাদের সহ্য করব না। আরিয়া, আমি তোমার হাজবেন্ড। মা, তুমি কি বলছো না কেন? আমি কোথায় যাব? আমাকে আর মা বলে ডাকবেন না। আজকে আমার একটা সন্তান মারা গেছে। আদিত্য অবাক হয়ে বলল। মা। ও শুনুন, যেহেতু যাওয়ার জায়গা নেই তাহলে নিচতলায় থাকতে পারেন, শুধুমাত্র আজকে রাতের জন্য। আর যদি ভাড়া থাকতে চান প্রত্যেক মাসে 10,000 দিয়ে যাবেন। আর অ্যাডভান্স 50,000 টাকা কমিয়ে নিলাম। নিচতলায় অনেক পোকামাকড়। আরিয়া, বোঝার চেষ্টা করো। বিয়ে করার আগে মনে ছিল না? আর গ্রামের একটা প্রচলিত কথা বলে মানুষ, সুখে থাকলে ভূতে কিলায়। তোমারও এই এক অবস্থাই হয়েছে। আদিত্য চলে যায়। আদিত্যকে দেখে রিনি বলল। আদিত্য, এই ড্রেস পরে থাকা যাচ্ছে না, প্লিজ কিছু একটা কর। চলো নিচতলায় যাই। কেন? নিচতলে যাব কেন? এখন তুমি না রুম খালি করতে বলতে গেলে? আরিয়া ড্রয়িং রুমেই আসছিল। রিনির কথা শুনতে পেয়ে বলল। আরে বাহ, কেন, রুমটা পছন্দ নাকি? তোমাদের মতো মেয়েদের এই একই দশা। বাই দা ওয়ে, রুমটা আমার, আর 10তলা অ্যাপার্টমেন্টও আমার। আর যে অফিসে বসে লুতুপুতু করে বেড়াতে, সেটাও আমার। রিনি চমকে ওঠে আদিত্যর দিকে তাকালো। রিনি বলল। আদিত্য, উনি কি বলছে সব সত্যি? হ্যাঁ। তুমি আমাকে আগে বলনি কেন? আদিত্য রিনিকে কোনো মতে বুঝিয়ে নিচতলায় নিয়ে যায়। আরিয়া ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। নিজের থেকেও বেশি ভালোবেসেছিল। উকিলের কাছে ফোন দিয়ে কাগজপত্র ঠিক করতে বলল ডিভোর্স ফাইলের। ছেলের পাশে শুয়ে বলল। মাত্র তো শুরু, আমাদের কষ্ট দেওয়ার ফল তোমাদের ভুগতেই হবে চরমভাবে। আরিয়া আজকে অফিসে যাবে কিছু দরকারি কাজ করার জন্য। হসপিটাল থেকে 6 মাস ছুটি নিয়েছিল। শাশুড়ি মা বলল। কোথাও যাচ্ছিস নাকি আরিয়া? আরিয়া আরাফকে খাওয়াতে খাওয়াতে বলল। হ্যাঁ আম্মু, যে কয়েকদিন হসপিটালে জয়েন হচ্ছে না সে কয়েকদিন একটু অফিসে বসবো। আর ভাবছি ইবনানকে অফিসের দায়িত্ব দেব। মাঝে মাঝে আমি চেক করব, হয়ে যাবে। তাহলে আদৃত্য? ছাটাই। শাশুড়ি মা চমকে উঠল। আরিয়া বুঝতে পারল, কিন্তু কিছুই বলল না। হাজার হোক, ছেলে তো। আরিয়া খাওয়া শেষ করে ছেলেকে নিয়ে শাশুড়ি মাকে বলে বের হয়ে গেল। অফিসে গিয়ে নিজের বাবার কেবিনে বসে ফাইল দেখে সবাইকে মিটিং রুমে ডাকলো। মিটিং রুমে সবাই আসলে আরিয়া ইবনাতকে কোম্পানির নতুন এমডি ঘোষণা করলো এবং বিভিন্নভাবে টাকা অপচয় করার কারণে আদ্রিতকে বরখাস্ত করা হলো। সাথে সাথ দেওয়ার জন্য রিনিকেও বরখাস্ত করা হলো। আদ্রিত কপালে হাত দিয়ে বসে পড়ল। আদ্রিতদের আগে এমন অবস্থা ছিল না। অনেক কষ্টে জীবন চলত। তারপর আরিয়ার সাথে দেখা, প্রেম, তারপর বিয়ে। তারপর থেকেই জীবন সুন্দর। আরিয়া বাবার সবকিছু আরিয়ার নামে। আরিয়ার বাবা আমেরিকায় থাকে নিজের দ্বিতীয় স্ত্রী নিয়ে। ওনার কোনো সন্তান নেই। আরিয়ার মা অনেক আগেই মারা গেছে।
যেহেতু আরিয়ার নামে সবকিছু ছিল, আরিয়া ডাক্তার, তাই অফিসের এমডির পদ আদ্রিতকে দেয়। অন্য শহর থেকে, যেখানে ছোট একটা রুম ভাড়া নিয়ে থাকতো, সেখানে থেকে এসে এই শহরের অট্টালিকায় জায়গা হয়। এত টাকা পয়সা আর আরামের মধ্যে থাকতে গিয়ে কখন যে নিজের অস্তিত্ব ভুলে পরকীয়ায় জড়িয়ে পড়ল বুঝতেই পারল না। রিনিকে বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু গোপন ভিডিও করে ব্ল্যাকমেল করার জন্য অবশেষে বিয়ে করতেই হলো। বাসায় এসে তৃতীয় তলায় নিজের মায়ের কাছে যায়। মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদৃত্য বলল, মা, আমাকে মাফ করে দাও। আর আরিয়াকে বলো না আমাকে অন্তত একটা ছোট পোস্টে চাকরি দিতে। আমি শেষ হয়ে যাব মা, প্লিজ আরিয়াকে বলো। শাশুড়ি মা পায়ের কাছ থেকে তুলে একটা থাপ্পড় মেরে বলল, কার কাছে রিকোয়েস্ট করব? যাকে নিজের ছেলে ঠকিয়েছে, যার খেয়েছে, তাকেই কুড়াল মেরেছিস তুই। ওই মেয়েটা আমাদের রাস্তা থেকে উঠিয়ে এনে রাজপ্রাসাদে এনেছে, তুই তাকেই ঠকিয়েছিস? তোর মতো কুলাঙ্গার আমার ছেলে ভাবতেও লজ্জা লাগছে। তোর কি নিজের ছেলেটার মুখ ভেসে ওঠেনি? হ্যাঁ, আমি কি বলবো, আসলে রক্ত বলে কথা। বাপেও যেমন আরেকটা বিয়ে করলো, তোর কথা না ভেবে তুই তাই করেছিস। আদৃত্য চমকে উঠে বলল, কি বললে মা? আমার বাবা বেঁচে আছে আর উনি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ তাই। তুমি তাহলে এটা বলছো কেন? আমার বাবা মারা গেছে ছোটবেলায়। কি করতাম বল, কি করতাম? তোর যখন 2 বছর, সবাই বলল তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু হঠাৎ একদিন সত্যিই হাজির, তাও বিয়ের 3 বছর পর। বিয়ে করেছিল 3 বছর আগে। এতদিন আমি বুঝতেও পারিনি স্বামী নামক মানুষটা আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছিল। যেদিন ঘরে নিয়ে আসলো, সেদিন থেকে শুরু হলো আমার সংসারে অশান্তি। আমার সংসারটা আর রইল না, কিন্তু তারপরও মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিলাম। বাবার বাড়ির সে সামর্থ্য ছিল না, কিন্তু 2 মাস পর মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিল আমাদের। এটাও ভাবলো না আমার ছোট্ট ছেলেকে নিয়ে কোথায় যাব। কোনো উপায় না পেয়ে বাবার বাড়ি আসলাম। বাবার বাড়িও বোঝা ছিলাম, ভাবিদের প্রতিনিয়ত খোঁটা শুনতাম। শেষে সহ্য করতে না পেরে বান্ধবীর সাহায্যে এই শহরে আসি। ছোট্ট একটা স্কুলে চাকরির ব্যবস্থা করে দেয়। সেই থেকেই কষ্ট করে তোকে মানুষ করেছি, আর সেই তুই এটা করেছিস? আমার কষ্টের এই দাম দিলি রে? আর যে মেয়েটা আমাদের এত এত সুন্দর একটা জীবন দিল, তাকেই ঠকালি রে? আমি যে মরেও শান্তি পাবো না। আর আমি এটাই জানি, গতকাল আমার ছেলে মারা গেছে। ভুলেও মা ডাকবেন না, আর অ্যাডভান্সের টাকা নিয়ে যাবেন। মাসে ভাড়া ঠিক মতো দিয়ে যাবেন, আর এই বাসায় কখনো আসবেন না। আদৃত্য কিছু না বলে চলে গেল। শাশুড়ি মা দরজায় বসে কাঁদতে শুরু করলো। আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের রুমে যায়। শাশুড়ি মা নামাজ পড়া শেষ করলো। আরিয়াকে দেখে বলল, আরিয়া, দাদুভাই কোথায়? তোরা কখন আসলি? কলিং বেল বাজাসনি তো? আরিয়া শাশুড়ি মাকে যত দেখছে অবাক হচ্ছে। এই মানুষটা কত সুন্দর অভিনয় করতে পারে, এত কষ্ট মনে রেখেও কি হাসি খুশি কথা বলছে। আরিয়া হেসে বলল, আম্মু, এত প্রশ্ন একসাথে কেউ করে? আরব ঘুমিয়ে আছে, আর আমি এসেছি 1 ঘন্টা তো হলোই। কলিং বেল বাজিয়েছি, তুমি শোনোনি, তাই এক্সট্রা চাবি ছিল তো ভেতরে এসেছি। চলো, টেবিলে খাবার সার্ভ করেছে, খাবে চলো। বিকালে ছাদের দোলনায় বসে আরিয়া আরাফের সাথে কথা বলছিল, আর আরাফ হাসছিল। আরিয়া ছেলের হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। 4 তলা ফ্ল্যাটের ভাবি এসে পাশে বসলো। আরিয়া তাকালো। ভাবি বলল, আরিয়া, কি শুনছি এগুলা? আদিত্য বিয়ে করেছে? যা শুনেছ ঠিক শুনেছ। আঙ্কেল জানেন? আরিয়াহু জানলে জেলের ঘানি টানতে হবে যে, সেই জন্য জানাচ্ছি না। আমি ওকে শাস্তি দেব, কঠিন শাস্তি, একেবারে না, একটু একটু করে, সেই জন্য জানাচ্ছি না। ইস, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। ও বড় হলে কি বলবি রে? ভাবি, তুমিও না, ওর মাত্র 2 মাস, এখনই তুমি টেনশন করছো? তুই থাম তো। নিজের ভালো তুই কোনোদিনই বুঝবি না, বুঝেছিস? নিজের মাঝে এত কষ্ট চেপে রাখছিস কেমন করে? আরে, শোনার পর থেকে আমার কেমন লাগছে। তুই ওকে কত ভালোবাসিস আমি জানি। মেঘবতী, সেই তোর ছোটবেলা থেকেই এখানে থাকি আমি। ভাবি, রাইসাকে যে আয়াটা দেখাশোনা করতো, এখন উনি কি করেন? আরিয়ার কথা শুনে ভাবি হাঁ করে তাকালো। কি বললো আর কি উত্তর দিচ্ছে মেয়েটা।
আরিয়া আবার বলল, ভাবি এত ভাবাভাবি করো না তো, প্রেশার বাড়বে। তাড়াতাড়ি বলো, নিচে যাব, ছেলে ঘুমিয়েছে। উনি এখন গ্রামে থাকেন। কেন, কি করবে? আরাফের জন্য রাখবো। একেবারে রাইসাকে দেখেছি খুব যত্নে রাখতো। যোগাযোগ আছে কি তোমার? হ্যাঁ আছে তো, মাঝে মাঝেই ফোন দিয়ে রাইসার সাথে কথা বলেন। নাম্বার নে। ভাবির থেকে নাম্বার নিয়ে নিচে আসে। আরাফকে শুয়ে দিয়ে শাশুড়িমার রুমে যায়। শাশুড়িমা এখনো শুয়ে আছে দেখে একটু আশ্চর্য হলো আরিয়া। উনি তো এমন করেন না। কাছে গিয়ে ডাক দেয় কয়েকবার। ডাক দেওয়ার পর পিটপিট করে তাকায়। ভাব ভালো না বুঝে তাড়াতাড়ি প্রেশার চেক করে। প্রেশার এত বেশি দেখে আরিয়া পানি ঢালার জন্য পানি আনতে যায়। তখনই আরাফ জোরে কাঁদতে শুরু করে। ঘুম থেকে উঠে পড়েছে। আরিয়া এখন কি করবে? নিজেকে এত অসহায় লাগছে। সার্ভেন্টও আজকে নেই। আরিয়া আগে শাশুড়িকে মাথায় পানি দিয়ে ওষুধ খাইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। হঠাৎ আরাফের কান্না বন্ধ হয়ে গেল। আরিয়া দৌড়ে নিজের রুমে এসে যা দেখে মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাবে। দৌড়ে গিয়ে আরাফের মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কোলে নিয়ে কেঁদে ফেলে। একটু হলে কি হতে যাচ্ছিল। আরিয়া চিৎকার করে কেঁদে ওঠে। আরাফ মায়ের কান্না দেখে নিজের কান্না বন্ধ করে মাকে দেখতে থাকে। আরিয়া বলল, আল্লাহ, সেই ছোটবেলা থেকে আমি অসহায়। বোঝ হতে না হতেই মা মারা গেল। বাবার ভালোবাসা যেটুকু পেতাম, কিছু বছর যেতে না যেতেই তিনিও বিয়ে করে নিলেন। আমি হয়ে গেলাম অবহেলার শিকার। বাবা খোঁজটুকুও নিত না। আমি খেয়েছি কিনা, কত রাতে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে থাকতাম, কেউ আসতো না। আল্লাহ, তুমি সব দেখেছ। আদিত্যর সাথে কিভাবে যেন বন্ধুত্ব হয়ে উঠলো। মাঝে মাঝে আদিত্য ওর বাসায় নিয়ে আসতো। ওর মা আমাকে এতটা ভালোবাসতো আমি বলে বোঝাতে পারবো না। তখনই আদিত্যকে ভালোবেসে ফেলি। যার মা এত ভালো, তার ছেলেও খুব ভালো হবে। সত্যিই তাই ছিল। আদিত্য আমাকে খুব কেয়ার করত, যা মা ছাড়া কারো কাছে পাইনি। শেষে বিয়ের সিদ্ধান্ত নিলাম। বাবা এক কথায় রাজি হয়ে যায়। বিয়ের 1 বছর পর বাবা তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে আমেরিকায় চলে যায়। সৎমা কেন জানি কিছুই বলেননি। বাবা চলে গেল। আরো অসহায় হয়ে গেলাম। উপরে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে গুমড়ে মরতাম। বিয়ের 3 বছরে আরাফ পেটে আসে। আদিত্য শিখে খুশি, কিন্তু আরাফ পেটে যখন 4 মাস, তখন থেকে আদিত্যর পরিবর্তন। তারপরেও কিছু বলতাম না। বুঝতাম কাজের প্রেশার বেশি, তাই হয়তো এমন করছে। কিন্তু যতদিন যাচ্ছিল ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করতো, গল্প করতে ইচ্ছে করতো, বাহিরে বেড়াতে যেতে ইচ্ছে করতো। প্রেগনেন্সির সময় তো অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু আদিত্য আমাকে একদম সময় কম দিতে লাগলো। রাতে আসতো 11টা-12টা বেজে যেত। প্রেগনেন্সি 9 মাসের সময় আমি একদম ভেঙে পড়লাম। আমার এই অবস্থা দেখে আদিত্যর কোনো ভাবাবেগ দেখতাম না। আমার আপুর সাথে শেয়ার করি ব্যাপারটা। তখন তিনি বললেন, বাচ্চা পেটে আসলে নাকি অনেক পুরুষ পরকীয়ায় জড়িয়ে যায়। বিশ্বাস করিনি, কিন্তু আমিও তো মেয়ে। আমি আদিত্যর পেছনে স্পাই লাগাই। তখনই জানতে পারি আসলে আদিত্য অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। আমি আরো দুর্বল হয়ে পড়ি। তখন আমার মায়ের মতো শাশুড়ি মা আমাকে আগলে নেয়। আমি ওনাকে আদিত্যর ব্যাপারে কিছুই বলিনি। তারপর আপুকে সব জানাই। আপু বাসায় এসে অনেক বুঝায়। তারপর থেকে আপু প্রতিদিন আসতো, বেড়াতে নিয়ে যেত। সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ভেঙে পড়তাম। সারা রাত কান্না করতাম। একদিন ওয়াশরুমে পড়ে যাই, ব্লাড ভাঙতে শুরু করে। কোনো মতে চিৎকার দিয়েছিলাম। ভাগ্য ভালো ছিল সার্ভেন্ট আমার রুমে এসেছিল। তারপর আমাকে হসপিটালে নিয়ে এসে তাড়াতাড়ি সিজার করে। বাচ্চা ভালো ছিল, কিন্তু আমি ভালো ছিলাম না। আমার বেঁচে থাকার ইচ্ছেটাই করেনি। তখন শুনছিলাম বাবার কান্না, শাশুড়ি মায়ের আহাজারি। আমার সৎমাও কান্না করছিল। আপু এসে আমাকে কিছু কথা বলেছিল। হঠাৎ করে নিজের কথা মনে হলো। সত্যিই তো, মা ছাড়া একটা বাচ্চার কত কষ্ট তা তো খুব ভালো করেই জানি। হঠাৎ করে বাচ্চার ইচ্ছে জেগেছিল। সুস্থও হয়ে গেলাম। আদিত্য আমার হাত ধরে কেঁদে দিয়েছিল। ছেলেকে খুব আদর করছিল। আমার এগুলো বিরক্ত লাগতো, ওর আদিক্ষাতা দেখে। বাসায় আসার পর থেকেই দেখতাম সন্ধ্যা হতে না হতে বাসায় আসতো। সে কি কেয়ার বাবা! যেদিন বিয়ে করে আনলো সেদিন সকালেই কি আদর করে গেল। ছেলের ও উ শব্দে ধ্যান ভাঙল আরিয়ার। তাকিয়ে দেখে মুখে হাত দিয়ে উ উ করছে। আরিয়া হেসে দেয়। আরাফকে খাইয়ে ব্যালকনিতে যায়। আরিয়া বাহিরে তাকিয়ে দেখে আদৃত্য মনে হয় কোথাও যাচ্ছে। হাতের ব্যাগ দেখে মনে হচ্ছে বাজারে যাচ্ছে। যেতে যেতে আরিয়াদের ব্যালকনিতে তাকালো। আরিয়াদের দেখে একটুখানি দাঁড়ালো। তখনই আরিয়া ভিতরে চলে আসলো। আজকে হাতে ডিভোর্স লেটার এসেছে, কালকে আদিত্যকে পাঠিয়ে দেব। আগেই ডিভোর্স দেয়নি, প্রেগনেন্সির কারণে। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। আদৃত্য বাজারে গিয়ে প্রয়োজনীয় সব নিয়ে আসছে। মাছ, গোস্ত, সবজি বাসায় এসে সব রিনির হাতে দেয়। রিনি ব্যাগ খুলেই নাকে হাত দেয়। রিনি রেগে বলল,
এগুলো আমাকে দিচ্ছ কেন? ছি, কি গন্ধ! এগুলো পরিষ্কার করো তাড়াতাড়ি, আমার বমি আসছে। এটা তুমি কি বলছো রিনি? আমি ধুবো? আমি তো কোনোদিন এগুলো করিনি, তুমি করো না প্লিজ। তো আমি করেছি, তাড়াতাড়ি করো, নয়তো ফেলে দাও। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে পায়ের উপর পা তুলে খাবো, কি ভাবলাম আর কি হলো। আদ্রিত অসহায় হয়ে ব্যাগটা নিয়ে কিচেনে যায়। সবকিছু গুছিয়ে মাছ গোস্ত ধুয়ে পরিষ্কার করে। এখন এগুলো কোথায় রাখবে? এখানে তো ফ্রিজ নেই। রিনিকে ডাক দিলে রিনি এসে চেঁচিয়ে উঠল, বলল, কি হয়েছে কি? এত ডাকছো কেন? এগুলো কোথায় রাখবো? আর রান্না তো করতেই হবে, না হলে খাবো কি? যেখানে রাখার রাখো। আর আমি রান্না করতে পারবো না, দরকার হলে অর্ডার করে দাও। কি বলছো তুমি? এত টাকা দিয়ে বাজার করলাম, এভাবে অর্ডার করে খাবার খেলে তো সব টাকা শেষ হয়ে যাবে। আর চাকরিটা নেই, তুমি কি বুঝতে পারছো না? সেটা আমি কি করব? বিয়ে যেমন করেছো, দায়িত্ব নিতেই হবে। আদ্রিত আর কিছু না বলে হতাশায় শ্বাস ফেলে। আরিয়া তো এমন ছিল না। কি সুন্দর সব কাজ করতো দুজনে মিলে। আদ্রিত একজনের ফ্রিজে সব রেখে নিজেই রান্না করলো। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ল। সকালে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আদ্রিতের। দরজা খুলে দেখে দারোয়ান। দারোয়ান বলল, আদ্রিত দেখল খাম। আদ্রিত ভাবল কোনো চিঠি হবে হয়তো। আদ্রিত মুচকি হাসল। আদ্রিত বলল, আমি জানতাম তুমি আমায় মিস করবে। আদ্রিত খামটা ছিঁড়লে ভিতরে থেকে বেরিয়ে এলো দুটো কাগজ। আদ্রিত দেখল একটা চিঠি আর একটা ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। আরিয়া এটা করতে পারলো? আদ্রিত 3 তলায় গিয়ে কলিং বেল দেয়। সার্ভেন্ট দরজা খুলে দেয়। আদ্রিত সোজা আরিয়ার রুমে যায়। আরিয়া রেডি হচ্ছিল, আজকে হসপিটালে জয়েন করতে হবে। আরাফ বিছানায় খেলছিল। শাশুড়ি মা আরিয়াকে খাইয়ে দিচ্ছিল আর বকা দিচ্ছিল ঠিকমতো না খাওয়ার জন্য। আদ্রিত বলল, বা সুখেই তো আছো দেখছি। ভেবেছিলাম একটু কষ্ট পেয়েছো, তাই আমার সাথে এমন করছো। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, কি এমন ভুল করেছি তুমি ডিভোর্স দিচ্ছ? আরিয়া কিছু বলার আগেই শাশুড়ি মা এসে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলেন। আদ্রিত অবাক হয়ে মায়ের দিকে তাকালো। ছোটবেলা থেকে একটা আঁচড়ও দেয়নি আজকে, সেই মা এতগুলো মারলো। আদ্রিত বলল, মা। শাশুড়ি রেগে চিৎকার করে বলল, ওই মুখে মা ডাকবি না, না করেছিলাম না বাসায় আসার জন্য? তোর মতো কুলাঙ্গার আমি দেখিনি। আর একটা বিয়ে করে আনা তোর কাছে সামান্য বিষয়? তো কি মা, ইসলামে 4 বিয়ে করা জায়েজ আছে? আদ্রিতের উক্তি শুনে আরিয়া খিলখিল করে হেসে উঠল। আরিয়া বলল, ওহ রিয়েলি? সেটা আমিও জানি, কিন্তু ওই বিয়ে করতে গেলে স্ত্রীর অনুমতি দরকার। আর তার থেকেও বড় হলো, ইসলামে পরকীয়া করা জায়েজ নেই মিস্টার আদিত্য। স্ত্রীকে খাওয়ানোর মুরদ আছে আপনার? এতদিন তো চলেছেন স্ত্রীর আন্ডারে। আমি দেখিয়ে দেব তোর সব কিছু ছেড়ে আমি কিভাবে রিনিকে নিয়ে ভালো থাকি। হ্যাঁ, ওই গরমে আছে আপনার। তাছাড়া আর কিছুই নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন এবং নতুন স্ত্রীর অ্যাকাউন্ট চেক করার অনুমতি রইল মিস্টার আদিত্য। এখন আসতে পারেন। আর কোনোদিন যদি এই বাসায় এসেছেন তো খবর আছে। ডিভোর্স লেটারে সাইন করে দারোয়ানের কাছে রেখে দিবেন। আদ্রিত রেগে মেগে চলে যায় নিজের বাসায়। গিয়ে দেখে রিনি ডিভোর্স লেটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিনি বলল, এমন করে দরজা খুলে রেখে কোথায় গিয়েছিলে? ডিভোর্স লেটার দিয়েছে, তুমি সাইন করনি কেন? তাড়াতাড়ি করো, আমার তো তর সইছে না। আদ্রিত মুচকি হেসে বলল, ওকে দাও, তাড়াতাড়ি দাও আদ্রিত, সাইন করে দেই। রিনি খুশিতে জড়িয়ে ধরে। রিনি বলল, চলো এই খুশিতে একটু শপিং করে আসি। আদ্রিত হাসি মুখেই বলল। চলো জানি, এনজয়। ওরা যখন বের হয় তখন মাত্র আরিয়া লিফট থেকে বের হলো। আরিয়া দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে। কিছুক্ষণ পর ড্রাইভারকে এমনি আসতে দেখে আরিয়া বলল, কি ব্যাপার জামাল ভাই, গাড়ি কোথায়? ম্যাডাম, আদিত্য স্যার দিচ্ছে না, উনি নাকি বাইরে যাবে। আরিয়া রাগ উঠল এবার প্রচুর। এর মধ্যে আদ্রিত গাড়ি নিয়ে আসছিল। আরিয়া গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে দুটোকে বের করে ঠাস করে কয়েকটা দিল। আরিয়া বলল, এই তোদের কি লজ্জা শরম নাই? আমার গাড়িতে কি? এই গাড়ি কি তোর নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভালোভাবে কথা বলো আরিয়া। কি করবি বল, কি করবি? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। সে একের পর একটা করেই চলেছেন। আপনার কি একটুও লজ্জা করছে না এই গাড়িগুলো ব্যবহার করতে?
আরিয়া কথা শুনিয়ে গাড়ি নিয়ে চলে যায়। রিনি বলল, দেখলে কেমন করে বলে গেল? তুমি কি কম কষ্ট করেছো? একদম খারাপ। চলো, একে পরে দেখে নেব। আরো দুটো গাড়ি আছে, ওইটা থেকে একটা নাও। কাজ হবে না, ওইগুলো লক করা, আমার কাছে চাবি নেই, সব নিয়েছে অনেক দিন আগেই, শুধু এই গাড়ি নিয়ে চলাফেরা করতাম। তাহলে আমাদের কথা ও আগেই বুঝেছিল? কি বলছো তুমি? হ্যাঁ, মনে করে দেখো, আগে কি কোনো জিনিসে বাধা দিয়েছে? কিন্তু কিছু মাস হলো সব কিছুতেই বাধা দিচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায়, তাই না? আচ্ছা চলো রিক্সায় যাই, আগে শপিং করে আসি। দুজনে শপিং এর উদ্দেশ্যে চলে যায়। আরিয়ার আজকে প্রচুর রাগ উঠেছে। কিছু দূর গিয়ে এক জায়গায় জটলা দেখে গাড়ি থামাতে বলে। ড্রাইভার জামাল বলল, ম্যাডাম, আপনার দেরি হয়ে যাবে কিন্তু। সমস্যা নেই, চলো দেখি কি হয়েছে। আরিয়া গিয়ে দেখতে পায় একজন মহিলা পড়ে আছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। আরিয়া দৌড়ে যায়। জামাল অনেক বাধা দেয়, কাজ হয় না। আরিয়া পালস চেক করে দেখে রেসপন্স করছে। দেরি না করে জামিলকে সাথে নিয়ে গাড়িতে উঠায়। গাড়িতে উঠে জামিলকে স্টার্ট দিতে বলে বাইরে চোখ কটমট করে তাকায়। তা দেখে ওখানে সবাই কেটে পড়ে। তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সমস্ত ফর্মালিটি আরিয়া করে এবং অপারেশনটা নিজেই করায়। অবস্থা খারাপ দেখে আইসিইউতে রাখা হয়। 72 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। রোগী কোথায় থাকে তা জানা লাগবে। তখন আরিয়ার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম, এটা জামিল ভাইয়া দিয়েছে, ওই মহিলার মনে হয়। আরিয়া আসার আলো খুঁজে পেল। ব্যাগের ভিতরে ফোন ছিল, লক করা ছিল না। আরিয়া কল লিস্টে গিয়ে প্রথম নাম্বারে ডায়াল করলো। ধরল একজন ছেলে। আরিয়া বলল, আপনি এই ফোনের মালিকের কি হন? উনি আমার মা। কিন্তু আপনি কে? আর মায়ের ফোন আপনার কাছে কেন? আপনি এখন কোথায় আছেন? যদি একটু হসপিটালে আসতেন ভালো হতো। কেন, মায়ের কাছে হয়েছে? আরে না, আপনি একটু তাড়াতাড়ি আসুন, তখন সব বলছি। আচ্ছা, লোকেশন SMS করুন প্লিজ। জাওয়াত দুপুর 2টায় হসপিটালে পৌঁছে বিপাকে পড়ে যায়। মেয়েটি কে, তার নামটাও শোনা হয়নি। এখন কিভাবে খুঁজবে? জাওয়াত নিজের মায়ের ফোনে ফোন দেয়। আরিয়া ধরল। জাওয়াত বলল, আসলে আমি হসপিটালে এসেছি, কিন্তু আপনার নামটা জানি না, সেজন্য কি করব বুঝতে পারছি না। আপনি রিসেপশনে বলুন ডাক্তার আরিয়ার সাথে দেখা করব, ওনাকে বলা আছে। জাওয়াত সব কিছু জেনে আরিয়ার কেবিনে নক করে। আরিয়া ভিতরে আসতে বলে। জাওয়াত বলল, মিস আরিয়া, আমি জাওয়াত, আপনি আমাকে ফোন দিয়েছিলেন। আরিয়া নিজের কাজ শেষ করে জাওয়াতকে আইসিইউর সামনে নিয়ে যায়। জাওয়াত বলল, এখানে কেন মিস? আর আমার মা কই? আরিয়া হাত দিয়ে ইশারা করে দেখালো। জাওয়াতের ঠোঁট কাঁপতে লাগলো। আরিয়া বলল, অবস্থা খুব ক্রিটিক্যাল, 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। জাওয়াত হাঁটু গেড়ে বসে পড়ল। আরিয়া জাওয়াতকে সান্ত্বনা দিল। রিনি শপিং শেষ করেছে। আদিত্য ক্যাশ কাউন্টারে গিয়ে বিল চাইল। 22,000 টাকা বিল এসেছে। আদিত্য নিজের ক্রেডিট কার্ড দিল। লোকটা রেগে বলল, আপনি কি ফাজলামো করতে আসছেন? কেন? আপনার কার্ডে তো কোনো টাকাই নেই। আদিত্যের মনে পড়ল সকালে আরিয়ার কথা। সাথে সাথে রিনিরটাও চেক করে দেখে রিনির কার্ড লক করা। আদিত্য পড়ল বিপাকে। এদিকে ক্যাশ তেমন নেই, কালকে বাজার করতে ফুরিয়ে গেছে। আদিত্য রিনিকে বলল, রিনি, এগুলো ফিরিয়ে দেই, টাকা নেই তো। আমি এত পছন্দ করে নিলাম, এখন কিছুতেই ফিরিয়ে দিব না। তুমি যেখান থেকে পারো নিয়ে এসো। বোঝার চেষ্টা করো রিনি, এখানে চিৎকার চেঁচামেচি করো না, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। রিনি তাও থামল না। সবাই বিরক্ত হয়ে জিনিসপত্র নিয়ে অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আদিত্যের খুব আত্মসম্মানে লাগলো। মনে মনে আরিয়ার থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলো। রিনি বলল, আমি ওই আরিয়াকে ছাড়বো না, আমাদের পদে পদে অপমান করছে। তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো রিনি, এখন এগুলো না ভেবে আগে একটা কাজের দরকার। আমার এক ফ্রেন্ড বলেছিল জাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নাকি লোক নিয়োগ দিয়েছে, তুমি ইন্টারভিউ দিতে পারো। তুমি তো কোম্পানির এমডি ছিলে, সবকিছু ভালো বুঝবে। তা তো অবশ্যই, চলো বাসায় যাওয়া যাক, কালকে দেখা যাবে। আপনি কোথায় থাকেন আর আপনার মা এখানে কেন? আসলে আমি সিলেট গিয়েছিলাম, আমাদের সিলেটে একটা কোম্পানির শাখা আছে, একটু সমস্যা হয়েছিল, তাই দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার যাওয়াতে আমার মায়ের এমন হবে জানলে আমি কখনো যেতাম না। আমার বাবা নেই, মা আমাকে ছোটবেলা থেকে খুব কষ্টে মানুষ করেছে।
নিজের কষ্টে বিজনেস করেছে। সে বিজনেস এখন বাংলাদেশের মধ্যে দ্বিতীয় আছে। হ্যাঁ শুনেছি, জাওয়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাকি খুব ভালো, বাবা বলতেন। টেনশন করবেন না মিস্টার জাওয়াত। আরিয়ার ফোন এসেছে। আরিয়া ফোন রিসিভ করলো। লোকটি খুব এক্সাইটেড হয়ে বলল, আমি কি করেছি সেটা তো বলো। লোকটি শপিং মলে ঘটে যাওয়া ঘটনা বলল। আরিয়া হাসতে শুরু করলো। জাওয়াত হাসির শব্দে আরিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর হাত নাড়তে নাড়তে কথা বলছে। চেহারা থেকে মনে হয় উজ্জ্বলতা বের হচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল বসে গেছে, সেটাতে মনে হয় ফর্সাতে আরো মানাচ্ছে। আরিয়া জাওয়াতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শব্দ করে জাওয়াদের ধ্যান ভাঙল। আরিয়া বলল, মিস্টার জাওয়াত কি ভাবছেন আপনি? একটু বসুন, আমি আন্টিকে দেখে আসছি। আরিয়া চলে গেল। রিনি বাসে এসে জিনিসপত্রের উপর রাগ দেখানো শুরু করেছে। আদৃত্যর কথা কিছুই শুনছে না। রিনি বলল, তুমি তো ওই মেয়েকে কিছু বলবে না? এখনো তোমার ভালোবাসা উঠতে পড়ছে যে। আহা, এমন করছো কেন? আমি কি বলেছি নাকি কিছুই বলবো না? বলবো তো, সময় আসুক। রিনি আদৃত্যকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো? সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, এখন বেশি কথা বলো না। এভাবেই কেটে গেছে 10 মাস। আরিয়া নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু জাওয়াত সাহেবের সাথে আরাফের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ইনফ্যাক্ট শাশুড়ি মা আর আন্টি একে অপরের সাথে খুব মিশে গেছে। প্রায় দিনে আসা যাওয়া লেগেই থাকে। ওনারা আরিয়ার অতীতের সবকিছু জানে। আদৃত্য এখন আরিয়াদের বিল্ডিং ছেড়ে টিনের ঘর ভাড়া নিয়েছে। আদৃত্য অন্যের দোকানে দোকানে কাজ করে। জাওয়াত গ্রুপে চাকরিটা হয়নি। অনেক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। আদৃত্য আর কোনো জায়গায় চাকরি করতে পারবে না। সারাদিন কাজ করে এসে শান্তিতে থাকবে তা না, রিনি চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। আদৃত্য এখন আরিয়ার প্রতি প্রচুর রাগ ওঠে। একটু ভুলের জন্য সারা জীবন বরবাদ করে দিল মেয়েটা। নিজের মাও কেমন ছেলেকে সাপোর্ট না করে অন্যের মেয়েকে নিয়ে পড়ে আছে। কিছু বলতে গেলেই থাট। আজকে আরাফের 1 বছর পূর্ণ হলো, তাই একটা পার্টির আয়োজন করা হয়েছে। আরিয়ার বাবা এখন দেশেই থাকে আরিয়ার সাথে। শাশুড়ি মা শুরু থেকেই আরিয়াকে সাপোর্ট করে গেছে, এখনো করে। উনি ছেলের নামও উচ্চারণ করেন না। বিকালে একে একে আসতে শুরু করেছে। জাওয়াদেরও ইনভাইট করা হয়েছে। আরিয়া আজকে খুব খুশি। আরিয়া আরাফকে কি ড্রেস পরাবে সেটাই ভাবছে। আরাফ পিছনে থেকে ডেকে ওঠে, মম মম বু বু। আরিয়া হেসে উঠে বলল, পাপা এখন গাড়ি দিয়ে খেলা যাবে না, আমরা এখন রেডি হয়ে দাদান যাব, ঠিক আছে? দরজায় নকের শব্দ হয়। আরিয়া ভিতরে আসতে বলে। জাওয়াত ভিতরে আসে। জাওয়াতকে দেখে আরাফ হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপা বু বু। আরিয়া অসহায় হয়ে তাকাই জাওয়াদের দিকে। আরিয়াকে ওরকম ভাবে তাকাতে দেখে বলল, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়েছো কেন? আমার ছেলে আমাকে বাবা বলবে না তো কাকে বলবে? বাবা আসো, আমরা খেলা করি। মম পচা। আরাফ খুশি হয়ে বলল। মম পতা মম পতা। আরিয়া রেগে তাকালে জাওয়াদ আর আরাফ দুজনেই হেসে উঠল। সাথে আরিয়াও হেসে উঠল। দরজার বাইরে থেকে জাওয়াদের মা আর শাশুড়ি সব দেখছিল। জাওয়াদের মা বলল, ওদেরকে একসাথে কি মানায়, তাই না? যাও, ডায়না যাওয়ার পর থেকে একদম চুপ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আসলে ও একদম প্রাণবন্ত হয়ে যায়। কি যে ভালো লাগে। আপনার ছেলের বউ কেন চলে গেছে আপা? জাওয়াদের মা আন্টি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজও অজানা আপা। ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ছেলে আমার অসহায় হয়ে তাকিয়েছিল। সেই যে প্রশ্ন করেছিলাম, এরপর আর করিনি আপা। ছেলেটা আমার চাপা স্বভাবের। যদি ছেলেটার একটা গতি করে যেতে পারতাম, মরেও শান্তি পেতাম। মন খারাপ করবেন না আপা। আমাকে দেখুন কেমন করে আছি। একটা মাত্র ছেলে, যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সেই কুলাঙ্গার কি করলো? এমন ফুলের মতো নিষ্পাপ পরিবারকে ঠকিয়ে চলে গেল। আমি যে মরেও শান্তি পাবো না আপা। আরিয়া মায়ের বিয়ে শাদির চিন্তা করছেন না আপা? করছে আপা। আরিয়ান বাবা এখন প্রায় বলে। আরিয়া রেগে যায়। আমিও চাই মেয়েটা সংসার করুক, একটা সুন্দর পরিবার হোক। জাওয়াদের মতো এমন ছেলে হলে তো আরো ভালো। আমি যা ভাবছি আপনি তাই আপা।
হলে তো আরো খুশি হতাম, কিন্তু আরিয়া রাজি হবে না। আরিয়ারা বাহিরে এসে দুজনকে দেখে বলল, কি ব্যাপার আম্মু, তোমরা এখানে? তোদের কাছেই আসছিলাম, সবাই তো এসে পড়েছে, ভাইজান তোদের ডাকছে। আরিয়া, আপনি আসেন, আমি আরফকে নিয়ে যাচ্ছি। আরে না, আরিয়া রেডি হলে তোরা একসঙ্গে আয়, আমরা গেলাম। আরিয়া ও জাওয়াদ আরাফকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ লাইট বন্ধ হয়ে রঙিন আলো জ্বলল। আরিয়া আর জাওয়াদ একে অপরের দিকে তাকালো। এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করলো ক্যামেরাম্যান। আরিয়ার বাবা এসে আরাফকে কোলে নিয়ে সবার সাথে পরিচয় করালো। হঠাৎ আরাফ কিছু দূর জাওয়াদকে দেখে পাপ্পা শুরু করলো। আরিয়ার বাবা অবাক হয়ে তাকালো। জাওয়াদ আরাফের ডাক শুনিয়ে এসেছে। আরিয়ার বাবা বলল, তোমাকে ডাকলো? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে এসো, কেকটা কাটা হোক। একটু দূরেই আদৃত্য দাঁড়িয়েছিল। আজকে এখানে ওর দায়িত্ব পড়েছে ওয়েটারের। শুরু থেকেই সব দেখছে আর আগে ফুসছে। আজকে কিছু একটা করেই ছাড়বে এই আরিয়াকে। হঠাৎ কেক কাটার পর লোডশেডিং হলো। যখন কারেন্ট আসলো তখন আরিয়াকে কেউ পেল না। সবাই ভাবলো হয়তো উপরে গেছে। 1 ঘন্টা পর হয়ে যাওয়ার পরও যখন এলো না, তখন একজনকে পাঠানো হলো খুঁজতে। সে এসে বলল আরিয়া কোথাও নেই। সবাই চিন্তায় পড়ে গেল। হঠাৎ কারেন্ট গেল কেন? আমার আরিয়া কোথায় গেল? আরিয়া চোখ মেলে তাকিয়ে দেখে ওকে একটা রুমে বন্দি করেছে, যেটা আরিয়াদের ফার্ম হাউস। আরিয়া মুচকি হাসলো। আদৃত্য রুমে প্রবেশ করলো। আদৃত্যকে দেখে আরিয়া বলল, ওয়েলকাম মিস্টার আদিত্য। আদৃত্য ভ্যাবাচেকা খেয়ে যায়। আদৃত্য বলল, তোমার কি একটু ভয় করছে না? ভয় করবে কেন? নিজের বাসায় কেউ ভয় পায়? তাহলে বুঝেই গেছো। ভালো, খুব ভালো। এখন মাথায় বুদ্ধি এমনই আসবে। নতুন নাগর পেয়েছো যে, আমার ছেলে ওকে পাপা ডাকে, তোকে আমি ছাড়বো না। তুই আমার জীবন নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছিস। দেখ কিভাবে বেঁচে আছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর কি বলেন? আমার ছেলে অন্যকে পাপা বলেছে? আমার ছেলে কাকে বলছেন? হাউ ডেয়ার ইউ! ওই মুখ আমি কেটে দেব। আরাফ শুধু আমার ছেলে, শুধুই আমার। আপনার এটাই তো শাস্তি? আপনাকে এভাবেই মারবো আমি তিলে তিলে। আর সুখ শান্তির কথা বলছেন? আপনি নিজেই নষ্ট করেছেন। অযথা অন্যকে দোষারোপ করবেন না। তোর এত অহংকার কেন? কেন রে? আজকে তোকে আমি। আরিয়ার গাল চেপে ধরে। তখনই দরজা খুলে যায়। পিছন থেকে দেখে মনে হচ্ছে ওরা চুম্বনে ব্যস্ত ছিল। দরজা খোলার শব্দে চমকে উঠেছে, কিন্তু সিনটা ছিল অন্য। আদিত্য অবাক হয়ে বলল, রিনি, তুমি? হ্যাঁ, আমি। লজ্জা করে না ঘরে বউ রেখে প্রাক্তনের কাছে আসতে? রিনির সাথে একটা ছেলে আছে যে আরিয়ার লোক। ছেলেটা বলল, আপনি তো অন্যের বরের কাছে গিয়েছিলেন, তাও আবার বিছানায়। রিনি রেগে চিৎকার করে বলল, চুপ! তোরা একটা কথাও বলবি না। কি ভেবেছিস তুই আমাকে রেখে অন্যের দিকে মুখ দিবি আর আমি বসে থাকবো? ছেলেটি এবার আদিত্যকে রেগে দেওয়ার জন্য বলল, আপনি বসে আছেন কোথায়? আপনি তো আগেই অন্যের থালায় মুখ দিয়েছেন, কিন্তু এবার আর কাজ হবে না। আরিয়া হাসছে। আদিত্যর কানে ফিসফিস করে বলল, খেলা তো এবার শুরু মিস্টার। আপনি আমাকে কিডন্যাপ করবেন তা আমার আগেই ধারণা ছিল। আর আপনি যে ওয়েটার হয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন এটা আমি আগে থেকেই জানতাম। আপনি হয়তো ভুলে গেছেন আমাদের বাসার সিকিউরিটির কথা। আর রিনিকে আমিই নিয়ে এসেছি। ছেলেটা আদৃত্যকে একটা ছবি দিল। আদৃত্য এবার চেঁচিয়ে বলে উঠল, রিনি, এটা কি তুমি আমাকে ঠকালে? তো আমি কি করব? তুমি আমাকে কি দাও আর ও আমাকে অনেক কিছু দেয়। তাই আপনি শেষমেশ একজন বুইড়া বেটা ধরবেন। তো আপনার কি? আপনি এত প্যাক প্যাক কেন করছেন? এবার কি আমি যেতে পারি? আদিত্য কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। আরাফ অনেকক্ষণ হলো কান্না করছে, ঘুমাবে। জাওয়াদ এটা ওটা দেখাচ্ছে, কাজ হচ্ছে না। অনুষ্ঠান শেষ হয়েছে। জাওয়াদদেরকে আজকে যেতে দেওয়া হয়নি। জাওয়াদ সবাইকে ম্যানেজ করেছে যে আরিয়া হসপিটালে চলে গেছে। একজন ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। সবাই থামলেও থামানো যাচ্ছে না আরাফকে। আরিয়া এসে দেখে ছেলে কান্না করছে। আরিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোলে নেয়। জাওয়াদ কিছুক্ষণ কথা বলে চলে যায়। আরিয়া আরাফকে খাইয়ে ঘুম পাড়িয়ে 1 কাপ কফি বানিয়ে ছাদে যায়। আজকে কিছুই ভালো লাগছে না। নিজের ভালোবাসার মানুষকে ভোলা এত সহজ নয়।
কত স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নগুলো আজ কোথায় খুঁজে পাওয়া যায় না। আরিয়া ছাদে গিয়ে দেখলো জাওয়াদও কফি খাচ্ছে দোলনায় বসে। আরিয়াকে দেখে জাওয়াদ বলল, আরিয়া, আপনি আসুন, বসুন। আরিয়া পাশের দোলনায় বসে বলল, ঘুমাবেন না? এত রাতে কফি খাচ্ছেন যে? আপনিও খাচ্ছেন? আরিয়া জাওয়াদ একসাথে হেসে ওঠে। আরিয়া বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে যাই। সেম, বাট আমার প্রতিদিনই এমন হয়, রাতে ঘুমোতে পারি না, ডানা যাওয়ার পর থেকে। আচ্ছা, ডায়না চলে গেল কেন? জাওয়াদ হতাশার শ্বাস ফেলে বলল, অপারগতা, অক্ষমতা যেটাই বলেন, আমরা মানুষ একটু বেশি বুঝি। আল্লাহ আমাদের মাঝে মাঝে এমন পরীক্ষায় ফেলেন যেটা থেকে আমরা উঠতেই পারি না। কিন্তু পরীক্ষাটা খুবই সহজ। এই কঠিন পরীক্ষার পাশ করার জন্য আমাদের আল্লাহর কাছে চাওয়া লাগবে। চাইতে চাইতে আল্লাহ একদিন দেবেনি। আমাদের সমস্যার যদি কারো বাচ্চা না হয় তাহলে মেয়েটা বন্ধা, আর যদি শুধু মেয়ে হয় তাহলে বলে অলক্ষী। কেন এমনটা কেন? যে বাচ্চাই দেন না কেন, আল্লাহ আমাদের দেন, তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি চরম অনুতপ্ত বা অনুতাপে পড়েছেন। তো এই বিষয়ে কি একবারও পরীক্ষা করেছেন? না, ডানা তো আমাকে মিথ্যা বলবে না। আমাদের প্রেমের বিয়ে ছিল। জাওয়াদের কথা শুনে আরিয়া খিলখিল করে হাসল। আরিয়া বলল, ভালোবাসা? ভালোবাসা? এই ভালোবাসার মানুষটাকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নাই। আমি যদি অন্ধের মতো ভালো না বাসতাম, আমার ছেলে বাবা হারাতো না। জীবনটাকে নতুন করে শুরু করুন। ইচ্ছে নেই। ছেলেকে নিয়ে ভবিষ্যতে গড়তে চাই। এবার উঠা যাক, চলুন, অনেক রাত হয়ে গেছে। আরাফ উঠে কান্না করবে। পরের দিন সকালে খবর এলো আশ্চর্যজনক। রিনি যে লোকের সাথে সম্পর্কে ছিল সে খুন হয়েছে এবং তার রিনিও আদৃত্য করেছে। পুলিশ রিনিও আদৃত্যকে ধরে নিয়ে গেছে। আরিয়া তো তা হতে দিবে না। ওদের শাস্তি তো আরিয়া নিজে দিবে। জেলখানায় তো তেমন শাস্তি পাবে না। আরিয়ার সাথে ছেলেটি অনেক বোঝালো, কাজ হলো না। ছেলেটি জাওয়াতকে সবটা জানালো। জাওয়াত আরিয়াকে দেখা করতে বলল। জাওয়াতরা সকালেই চলে গিয়েছিল। আরিয়া একটা ক্যাফেতে আসলো, যেটা জাওয়াদের অফিসের পাশেই। কিছুক্ষণ পর জাওয়াদ আসলো। জাওয়াদ বলল, আমি কি শুনছি? আরে দেখো, আরে তুমি একজন স্ট্রং মেয়ে। আদৃত যথেষ্ট শাস্তি পেয়েছে আমার মনে হয়। যে ছেলের মা ছাড়া একটা দিনও কাটেনি, সে ছেলে 10টা মাস মায়ের থেকে দূরে আছে। এটা কি শাস্তি না? তোমাদের বিয়ের আগে এমন অট্টালিকা না থাকলেও ফ্ল্যাট বাসে থেকেছে আরিয়া, কিন্তু 8টা মাস হলো একটা টিনের ছাউনির মধ্যে থাকে। এটা কি কষ্ট নয়? তোমাদের বিয়ের আগে কোম্পানির এমডি না থাকলেও এমন দোকানে দোকানে বা হোটেলে হোটেলে ওয়েটারের কাজ করেনি। আরে তুমি কান্ট্রির কথা ভেবে দেখেছ? কখনোই দেখো নি। তুমি সবাইকে দেখিয়ে পারো তুমি একটুও কষ্ট পাওনি। সত্যি কি তাই? কষ্ট পাওনি দেখে কি রাতের পর রাত কান্না করেছ? তেমনই কি ভেবেছ আন্টি সবার সামনে অভিনয় করলেও 4 দেয়ালের মাঝে নিজের কষ্টটা দেখায় না? তোমার মতে আন্টি অভিনয় করে? আরিয়া, আন্টির জন্য হলেও আদ্রতাকে ছাড়ানোর ব্যবস্থা করো তুমি। এটা নিশ্চয়ই জানো আদ্রতা এই খুন করেনি। তোমাকে এগুলো কে বলেছে জানো? তোমার ভাই সময় অ্যাসিস্ট্যান্ট। আরিয়ার চোখে পানি আসলো, কিন্তু দেখালো না। ব্যাগ হাতে নিয়ে উঠল। জাওয়াদ বলল, যদি তোমার মনে হয় একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত, আমাকে SMS করো, আমি চলে আসবো। আরিয়া বাসে এসে শাশুড়ি মায়ের রুমে গেল। শাশুড়ি মা ও মা দুজনেই গল্প করছে। আরিয়া যে শাশুড়ি মায়ের কোলে শুয়ে পড়ল। ছেলেটা ঘুমিয়ে আছে। এখন আর কোনো আয়া লাগে না, 2 মাই সামলিয়ে নেয়। শাশুড়ি মা বলল, আরিয়া, খারাপ লাগছে তোর? দেখ আরিয়া, তোকে কিছু কথা বলছি, মা হিসেবে ভেবে দেখিস। মারে, একা জীবন চলে না রে, একজন জীবনসঙ্গীর খুব প্রয়োজন। বলতে পারিস আমি আছি কেন? আসলে আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিইনি। এটাই আমার ভুল হয়েছে মা। আজ যদি দ্বিতীয় সুযোগ দিতাম, জীবনে এত একাকিত্ব থাকতো না। ছেলে যতদিন ছোট থাকে ততদিনই শান্তি, কিন্তু ছেলেটা যখন বড় হয়ে যায় তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। বিয়ে করার পর আর সময়ই দিতে পারে না। আবার ছেলের কাছে কিছু বলতেও ইতস্তত বোধ হয়, কিন্তু স্বামীকে সব বলা যায় নির্দ্বিধায়। মা, আজকে আমি খুবই আফসোস করছি। দেখ মা, তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, ছেলের এই অকাজের জন্য আমাকেও ভুগতে হতো, কিন্তু স্বামী থাকলে স্বামীর একটা ব্যবস্থা করতো। মারে, একটু বোঝ,
আমি মা হয়ে বলছি, সব ছেলে এক নয়। জানো আরিয়া, তোমার বাবা যেদিন আমাকে বিয়ে করেছিল সেদিন বলেছিল আমি যেন কোনোদিন সন্তানের আশা না করি। আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না, এটাই আমার রাগ ছিল। মনে হতো তুমি এসব কিছুর জন্যই দায়ী। তাই তোমার দেখাশোনা না করেও আমি বলতাম হ্যাঁ আরিয়া খেয়েছে, ঘুমিয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারি যখন তখন অনেক দেরি হয়ে যায়, তোমার বিয়ে হয়ে যায়। তোমাকে দেখতে আসতে চাইলেও পারেনি। ওই যে কিভাবে মুখ দেখাবো তাই তোমার বাবার সাথে আমেরিকায় চলে যাই। আমি খুব লজ্জিত আরিয়া। আমি আজ বুঝতে পারছি আমি মা হওয়ার যোগ্যতা রাখি না। ছি মা, ছি, এই কথা বলছো কেন? তুমি তো আমার মাই। মা তো মাই হয়, সৎ মা আর আপন মা কি? তোমার বাবা কিন্তু এই জন্যই বিয়ে করেছে মা, তোমার জন্য যাতে ছোট আরিয়াটা মা পায় আর নিজেরও কথা বলার সঙ্গী পায়। কিন্তু আমি ছোট আরিয়ার মা হতে পারিনি, আমাকে মাফ করে দিস মা। একাকিত্ব খুব কঠিন মা। নিজেকে সঙ্গ দেওয়ার জন্যও একজন সঙ্গী দরকার, যে বিপদে আপদে হেল্প করবে। দেখ না, যখন আমার ডিভোর্স হলো, আমার বাড়ি আসলাম, তারা আমায় ঠাঁই ঠিকই দিল, কিন্তু টিকতে দিল না। একজন ডিভোর্সি মেয়ের যে কত কষ্ট, যে ডিভোর্সি সেই মেয়েই বোঝে। কিন্তু তোমাদের কথা ভিন্ন। তুমি নিজে একজন ডাক্তার, বাবার অর্থ সম্পদ আছে। তোমাদের মতো অর্থবিত্ত বাবার মেয়েদের এই ডিভোর্স তকমাটা ততটা গায়ে লাগে না। কিন্তু আমাদের নিম্নবিত্ত বাবার মেয়েদের ডিভোর্স মানে মৃত্যু ছাড়া কিছুই নয়। নিজেরা বাঁচতে চাইলেও সমাজের মানুষ বাঁচতে দেয় না, এমনকি পরিবারের সদস্যরাও পর হয়ে যায়। কথাটা তিতো হলেও সত্য। শাশুড়ি মা নীরবে কান্না করছেন। আরিয়া চোখের পানি মুছে দিল। আরিয়া বলল, তোমরা এত কেঁদো না তো, আমি ভেবে দেখব যদি এমন কাউকে খুঁজে পাওয়া যায়। শাশুড়ি মা খুশি হলেন, কিন্তু খুশিটা লুকিয়ে রাখলেন। এখন খুশি হলেই খেলাটা উল্টে যাবে। শাশুড়ি কাঁদো কাঁদো হয়ে বলল, জাওয়াতকে তোর কেমন লাগে? কেমন আর লাগবে, ভালোই, নম্রভদ্র আর খুব মিশুক। আপা বলছে পার্টনার হিসেবে কেমন? আরিয়া চমকালো, আর কিছু না বলে মনে মনে কয়েকবার আওড়ালো জাওয়াত নামটা। আরিয়া বলল, আচ্ছা মা, মানুষটা যে ভালো বুঝবো কিভাবে? তুমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমাকে কি বলতে হবে কিভাবে বুঝতে মানুষটা কেমন? আদিত্যকে যখন ভালোবেসেছিলাম তখন তো আদিত্য এমন ছিল মা, আমিও তখন প্রাপ্তবয়স্কই ছিলাম। সবাই এক নয় মা, ভেবে দেখো, যদি আমাদের উপরে একটু দয়া, একটু ভালোবাসা আমাদের, তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ না আদেশ দিচ্ছ বুঝতে পারছি না। এই বলছো ভেবে দেখতে, আবার এই বলছো বিয়েতে রাজি হতে। আরিয়া হনহন করে চলে যায়। দুজন হাসিতে ফেটে পড়েছে, তাদের কাজ অর্ধেক শেষ। সবকিছু জাওয়াদের মাকে জানায়, তিনিও হাসতে থাকেন। বিকালে জাওয়াদ অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ছাদে যায়, আর মাকে বলে যায় 1 কাপ কফির জন্য। মিসেস আভা 2 কাপ কফি বানিয়ে নিজেই নিয়ে যায়। জাওয়াদ মাকে দেখে বলল, তুমি আবার আসলে কেন? সার্ভেন্ট দিয়ে পাঠালেই তো হতো। আরে না, তোর সাথে অনেক দিন গল্প হয় না, তাই ভাবলাম একটু গল্প করি। তা ভালো, কিন্তু মতলবটা কি বলে ফেলো। তোর কাছে কি আমি সব সময় মতলব নিয়ে আসি? থাক, চলে গেলাম। মিসেস আভা অভিমানের মতো অভিনয় করে বলল। জাওয়াত মায়ের অভিনয় বুঝেও না বোঝার ভান করে মাকে পাশে বসিয়ে সরি বলল। মিসেস আভা বলল, বাবারে, এভাবে আর কতদিন? বাবা, ডায়না গেছে আজ 4 বছর হয়ে গেছে, সে তো ঠিকই সংসার করছে, তুই কেন পারছিস না? এভাবেই ভালো আছি তোমা। কতদিন? এখন ভালো আছিস? যখন আমি থাকবো না তোর কি হবে বাবা? সারাদিন কাজ করলেও দিন শেষে একজন প্রশান্তির মানুষ দরকার। মা, এরকম করে বলো না। তোমাকে দেখলে আমার বুকটা প্রশান্তিতে ভরে যায় মা। আর ডায়না তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, আমি তখন কিছুই বলতে পারিনি। আমি আর চাই না এমন হোক। কোন মেয়ে শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবে কি? কেন, আরিয়া আছে না? দেখ না, কত ভালো একটা মেয়ে, শাশুড়িকে মায়ের মতো ভালোবাসে। সব আরিয়া এক না মা। আর বিয়ের জন্য জোরে করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করলাম। পরদিন সকালে আরিয়া, জাওয়াদ আর মায়ান পুলিশ স্টেশনে যায়। আরিয়া বলল, স্যার, আমি মিস্টার আদিত্য এবং মিসেস রিনির সাথে দেখা করতে চাই। মিস্টার আদিত্য আপনার কি হয়? ভাই হয়।
মিথ্যা বললেন কেন? কি মিথ্যা বললো? আপনি যা জানতে চাইছেন তাই বলছে। জাওয়াত মিটমিট করে হাসছে। অফিসার বলল, মিস্টার আদিত্য না আপনার হাজব্যান্ড? ছিল, এখন এক্স। আপনি কি বলবেন নাকি আমি একাই খুঁজে নেব? এই মিস্টার আদ্রিতকে জিজ্ঞেস করলেন, এখন আবার হাজবেন্ড বললেন কেন? খবরের কাগজে বের হয়েছিল না? অফিসার, আমাদের অনুমতি নিলে যেতে পারি। এই আজগুবি লোকদের কে যে চাকরি দেয় আল্লাহই জানে। আরে আরিয়া, এত রেগে যেও না। উনি তোমার সাথে মজা করছে। উনি আমার ফ্রেন্ড, পুলিশ অফিসার অখিল। এরা কি ভাই বোন নাকি দুইটাই তেরা? জাওয়াত হেসে উঠল। আরিয়ার রাগি চোখে তাকালো। অখিল আরিয়াদের নিয়ে আদিত্যর লকআপের কাছে গেল। খুলে দিন। এটা ঠিক না মিস, এখান থেকেই যা কথা বলার বলুন। খুলবেন কিনা? আমার কিছু কথা আছে ওর সাথে। মায়ান এখন বুঝতে পারছে কিছু না কিছু ঘটাবেই। আরিয়ার হাত লম্বা আছে, একটা ফোন কলই যথেষ্ট। তাই অখিল আর কিছু বলল না, তালা খুলে দিতে বলল। আরিয়া একাই ভিতরে গেল। কি মিস্টার, কেমন লাগছে? বিশ্বাস করো, আমি এই খুন করিনি। জানি তো, সেই জন্যই তো দেখতে এলাম। তুমি এখন আমাকে ঘৃণা করছো? তোমার কি একটু মায়া হচ্ছে না আমি মিথ্যা কেসে ফেসে গেছি? আরিয়া ঠাস ঠাস করে কয়েকটা দিল। জাওয়াতরা কথা বলছিল, শব্দ শুনে চমকে ওঠে। একে নিয়ে আসলো ছাড়ানোর জন্য, উল্টো এই উড়াধুরা দিচ্ছে। আরিয়া বলল, কি ভেবেছিলেন মিস্টার? আপনাকে ছাড়িয়ে নিতে এসেছি? আপনাকে একটু পানিশমেন্ট দিতে আসছি। এটাই তোদের মতো কীটের শাস্তি। এটা হলেও কয়েক বছর জেল, তারপর বাইরে গিয়ে হাওয়া খাবি। জেলে এসে বেঁচে গেলি, নয়তো দেখিয়ে দিতাম পরকীয়ার মজা। ভালো থাকবেন, আপনাকে এটাই দিতে আসছিলাম। আরিয়া বের হয়। জাওয়াদ অখিল এখনো হাঁ করে তাকিয়ে আছে। আরিয়া সোজা নিনির লকআপে গিয়ে তালা খোলায়। জেলার মনে করেছে স্যার যেহেতু এটা খুলেছে তাহলে এটাও খুলতে বলবে, তাই খুলে দিয়েছে। আরিয়া গিয়ে সোজা নিনির গালে ঠাস ঠাস করে কয়েকটা দিয়েছে। ওরা তিনজন এসে হতভম্ব হয়ে যায়। তালা খুলেছেন কেন? আমি বলেছি। অখিল বলল। মহিলাটা কোনো উত্তর দিতে পারল না। ঠাস ঠাসের শব্দে হতভম্ব হয়ে গেছে। অখিল রেগে একটা ধমক দিল। কয়েকটা খেয়ে আদৃত্য ঠিক থাকলেও রিনি ঠিক থাকতে পারল না, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেল। আরিয়া বলল, এটা তোর শাস্তি। আদিত্য বিবাহিতা জেনেও শরীর বিলিয়ে দিয়েছিলি, আমার ছেলেকে এতিম করেছিস, এর জন্যও তোকে দিলাম। তোদের অপরাধের ক্ষমা হয় না। এখন বসে বসে জেলের ঘানি টানতে থাক, আর ভাব জেল থেকে বের হয়ে কোন নারীর সংসার ভাঙা যায়। আরিয়া হনহন করে বের হয়ে একদম থানা থেকে বের হয়ে গেল। জাওয়াতরা আসার আগেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মায়ান দৌড়ে বাইরে এসেও ধরতে পারল না। মায়ান বলল, যা চলে গেল। কতদিন যে এই রাগ সহ্য করা লাগবে আল্লাহই ভালো জানেন। খুব রাগ নাকি? একেবারে অ্যাটম বম। বড় লোকের আদুরের দুলালি বলে কথা। কিরে জাওয়াত, কথা বলিস না কেন? কালকে এতগুলো কথা কাকে বুঝেছিলাম রে? আমি মনে করেছি যে ছাড়িয়ে নিয়ে যাবে, তা না করে ঠাস ঠাস দিয়ে গেল। ভাবা যায়? মায়ান ফিক করে হেসে দেয়। মায়ান বলল, আমি বলেছিলাম না আমার ডাউট হচ্ছে। আমি থাকি হচ্ছে সেই 10 বছর থেকে, আর আপনি কেবল 10 মাসেই চিনে যাবেন, এটা কি হয়? তুমি যাও মায়ান, আমি একটু পরে যাব। যাওয়ার টেস্ট করেছিস? কাল কি করেছে, এখন ওইখানে যাব। দাঁড়া, আমিও ওই দিকেই যাব, আমার একটা কাজ আছে। দুজনে হসপিটালে যায়। ডাক্তার কিছুক্ষণ বসতে বলে রিপোর্ট এনে জাওয়াদের হাতে দিয়ে বলল, সবই নর্মাল, কোনো সমস্যা নেই। জাওয়াদ চমকে উঠে রিপোর্টের দিকে তাকালো। সবকিছু ভালোভাবে টেস্ট করেছেন তো? একদম। জাওয়াদের কানে একটা কথাই ভাসতে লাগলো, ভালোবাসার মানুষকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নয়। জাওয়াত, তাহলে ডায়না মিথ্যা বললো কেন? ওর কি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? তা তোর কাছে গেলেই জানতে পারবো। তোর না কোনো কাজ ছিল? যা তুই। তোর এটা মনে হলো আমি তোর জন্যই এসেছিলাম, আর আজকে যাব না। তুই কবে যাবি ডায়নার কাছে? কি মনে করেছিস আমি দেরি করব? আমি আজকে ওকে খুঁজে বের করব। ও কোথায় আছে আমি আজকে যাব। আমাকে মিথ্যা বলার শাস্তি ওকে পেতে হবে। অখিল চনিকা নাম্বার আছে তোর কাছে? ওর নাম্বার নেই, তবে ওর বাবার আছে। দাঁড়া, ফোন দিচ্ছি। অখিল ফোন দেয় কিন্তু বন্ধ বলে। অখিল বলল, ডায়নার নাম্বারে ফোন দে, না হলে আমায় দে, আমি কথা বলছি। অখিল ফোন দেয়। রিং হওয়ার কিছুক্ষণ পর ধরে একজন বৃদ্ধ মানুষ, যে সম্পর্কে ডায়ানার বাবা।
ওনার থেকে ঠিকানা নিয়ে ওদের বাসায় যায়। জাওয়াতকে দেখে সবাই থতমত খেয়ে যায়। এতদিন পরে কি মনে করে আসলো সেটাই ভাবছে। ডাইনার বাবা বলল, তুমি এত বছর পর কি মনে করে মেয়েটার জীবন নষ্ট করে আবার কেন এসেছো? জাওয়াত অবাক হয়ে বলল, আমি আপনার মেয়ের জীবন নষ্ট করেছি? হ্যাঁ, অবাক হচ্ছ কেন? জানো না আমাদের মতো মধ্যবিত্ত বাবার মেয়েদের ডিভোর্সি জীবন কত কষ্টের? তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে দেখে আমরা আর কষ্ট পেতে চাই না। জাওয়াত আর অখিল অবাক হচ্ছে শুধু। অখিল বলল, আমি পুলিশ অফিসার অখিল। আমি আপনার সাথে ফোনে কথা বলেছিলাম। তো আপনার মেয়ে মিস ডায়নার সাথে আমাদের কিছু কথা আছে, ওনাকে ডাকুন। দরকার নেই অফিসার, আসতে পারেন। আমাদের দরকার, প্লিজ ডাকুন। একবার কথা বলে চলে যাব। কথা না বলে আমরা এক পা বের হব না। ডায়নার বাবা চোখে পানি ছেড়ে দিলেন। ডায়নার মা আড়ালে কাঁদছেন। ডায়নার মা একটা চিঠি এনে জাওয়াতকে দিল। জাওয়াত চিঠি পড়া শুরু করলো। প্রিয় জাওয়াত, প্রিয় বলার অধিকার হারিয়ে ফেলেছি আমি নিজের দোষে। আমি তোমাকে অনেক বড় আঘাত করেছি। এই আঘাতের কোনো ক্ষমা নেই, আমি জানি। আমি কি করতাম বলো? বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার বিয়ে হয়ে যাওয়ার পর বছর 2 বাবা মা চলতে পারলেও আর পারছিল না। তোমার বাসায় থেকে আমি কোনো কিছু করতে পারতাম না, তোমার মা হয়তো করতে দিত না। তাই তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে চলে এলাম। কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাকে পাগলের মতো ভালোবাসতাম জাওয়াত। বাসায় বলেছিলাম আমার বাচ্চা হবে না, তাই ডিভোর্স হয়ে গেছে। ছেড়ে আসার 1 বছর পর অফিস যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করি। তাতে আমার একটা হাত একটা পা অকেজো হয়ে যায়। বাবার এত সামর্থ্য ছিল না যে চিকিৎসা করাবে। হয়তো এটা আমার শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন তোমাকে কষ্ট দেওয়ার ফলে। আমি ঘরে পড়ে রইলাম, আর ইনকামও বন্ধ হয়ে গেল। শুরু হয়ে গেল সবার কথা। নিজের মায়ের থেকেও ছাড় পাইনি। জাওয়াত পদে পদে অপমান করতো, অপদস্থ করতো পাড়ার প্রতিবেশী এসে। আমি এখন বুঝতে পারছি তোমার কাছে থেকে আসা আমার মোটেই উচিত হয়নি। যাদের জন্য আসলাম তারাই আমাকে এত অপমান অবহেলা করলো। আমি আর বাঁচতে পারলাম না। আমি খুব বাঁচতে চাই, কিন্তু কেউ আমাকে বাঁচতে দিল না জাওয়াত। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। শাশুড়ি মাকে বলে দিও ওনাকে ভুল বোঝার জন্য সরি। আমি তোমার সাথে কেন বন্ধনে আবদ্ধ থাকলাম না? তাহলে আমার অকালে মৃত্যু হতো না। ভালো থেকো আমার প্রিয়তম। নিজের জীবন গুছিয়ে নিও। মেয়েদের জীবনে বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িই আসল। যত কষ্টই হোক না কেন, স্বামীর বাড়ির মাটি কামড়ে পড়ে থাকলে তাও শান্তি। বিয়ের পর কোনো মেয়ের বাবার বাড়ি আর আপন থাকে না। আমি যদি পারতাম পুরো বিশ্বের মেয়েদের চিৎকার করে বলতাম, আমার মতো ভুল কেউ করো না। আমাকে কেউ বাঁচতে দিল না জাওয়াত, আমাকে কেউ বাঁচতে দিল না। ইতি, তোমার ডায়না। জাওয়াত নিচে বসে পড়ল। জাওয়াত রক্তচক্ষু নিয়ে ডায়নার মা বাবার দিকে তাকিয়ে বলল, এই যে আপনারা নেকা কান্না কাকে দেখাচ্ছেন? যে মেয়েটা আপনাদের জন্য নিজের সংসার নিজের হাতে ভেঙে আসলো, তাকেই মেরে ফেললেন আপনারা। আপনারা তো খুনি। আচ্ছা, আপনারা মা বাবা এমন কেন? ডায়না যখন অবিবাহিত ছিল তখন কি আপনাদের বোঝা ছিল না বোঝা ছিল না? যেই না মেয়ে বিয়ে হয়ে গেল তখন আর আপনারা সেই মেয়ের বোঝা নিতে পারেন না কেন? ওরা কি বেশি খায় না পরে? আরে আপনারা ডিভোর্সি শব্দটাকে বেশি বোঝা মনে করেন। যদি আপনাদের মতো নিম্নবিত্ত বাবারা ওই ডিভোর্সি মেয়েকে আগলিয়ে রাখতেন, তারা আর মরার কথা বলবে না, তারা বাঁচতে চাইবে। আপনাদের মতো বাবাদের তো কিছুই নেই, আত্মসম্মান আছে, তাই না? যখন মেয়েটা সুইসাইড করে তখন আত্মসম্মান কোথায় থাকে? আপনাদের চোখের পানি ফেলেন কেন? সবার শুধু একটাই ডায়লগ, বড়লোক বাবার মেয়েদের ডিভোর্স হলে কিছুই হয় না। কেন হয় না জানেন? ওই মেয়েটাকে তারা বাবা মা সাপোর্ট করে, ভালোবেসে আগলে রাখে। পাড়া প্রতিবেশীর কথা তারা কি শোনে না? শোনে, কিন্তু সেগুলো ইগনোর করে। আর আপনাদের মতো নিম্নবিত্ত বাবা মাদের কিছু বললে সেই জ্বালা মেটানোর ডিভোর্সি মেয়েদের উপর। একবার ভাবেন না মেয়েটার কত কষ্ট হয়। জাওয়াদের চিৎকারের শব্দে অনেক মানুষ জমা হয়েছিল। সবার চোখ দিয়ে পানি পড়ছে। জাওয়াত চিৎকার করে বলল, আমি কি করলাম রে? আমি যদি আগে আসতাম ও বেঁচে থাকতো। একটা ছেলে ওদের ডায়নার কবরের কাছে নিয়ে যায়। ছেলেটি বলল, জানেন ভাইয়া, আপা যখন অ্যাক্সিডেন্ট করে ঘরে থাকতো, কেউ কিছু বললে আপা জানালার কাছে আপনার ছবি নিয়ে বসে কাঁদতো।
দেখেন ভাইয়া, এই যে ছবিটা আপনাদের দেখেই আমি বাড়ি থেকে নিয়ে আসছি। আপা আমার কত ভালো ছিল। যেদিন শুনলাম আপা মারা গেছে আমি ঠিক থাকতে পারি নাই। ছেলেটি কেঁদে ওঠে। ভাইয়া, আপা অপরিষ্কার পছন্দ করতো না, তাই আমি প্রতিদিন পরিষ্কার করে যাই। জাওয়াত এবার আর ঠিক থাকতে পারল না, ধপ করে পড়ে গেল। অখিল ধরতে গিয়েও পারল না। অখিল ছেলেটিকে নিয়ে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে আরিয়ার হসপিটালে নিয়ে আসলো। আরিয়া হসপিটালে থেকে বাসায় যাচ্ছিল, কিন্তু অখিলকে স্ট্রেচারে কাউকে নিয়ে আসতে দেখে এগিয়ে যায়। জাওয়াতকে স্ট্রেচারে দেখে চমকে ওঠে। আরিয়া জাওয়াতকে হসপিটালে এডমিট করে। প্রিয়তমার শোকটা সামলাতে পারেনি, স্ট্রোক করেছে, এখনো জ্ঞান ফেরেনি। জাওয়াদের মা কান্না করেছে মেয়েটার এমন মৃত্যু শুনে। এখন ছেলেটাকে কিভাবে সামলাবে? জাওয়াদের জ্ঞান ফিরেছে। আরিয়া চেক আপ করে। আরিয়া বলল, এখন কেমন লাগছে মিস্টার জাওয়াত? আমি কি করলাম আরিয়া? আমি যদি তখনই ডায়নার কাছে যেতাম। ডায়না আমাকে বিশ্বাস করে না আরিয়া। আমাকে শুধু একবার বলতো, আমি ওর বাবা মাকে রাজপ্রাসাদে উঠিয়ে রাখতাম। আমি কথা বলেছি, ও শোনেনি। এখন কি হলো? আমি কিভাবে সহ্য করব? আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন জাওয়াত, নিজেকে শক্ত করুন, আন্টির জন্য, আপনার বিজনেসের জন্য। আরাফকে নিয়ে আসে অখিল। আরাফ জাওয়াতকে দেখে পাপা পাপা করতে থাকে। জাওয়াত আরাফকে কোলে নিয়ে খেলতে থাকে। আরিয়া আর অখিল হাত দিয়ে ডান দেখায়। জাওয়াত আরাফকে খুব পছন্দ করে। অখিলকে বলেছিল, তাই আরিয়াটা অখিল দেয় এবং কিছুদিন আরাফ আর জাওয়াতকে কাছাকাছি রাখতে বলে। জাওয়াত এখন পুরোপুরি সুস্থ। আরিয়া কয়েকদিন এই বাসায় ছিল। কেটে গেছে 1 মাস। মিসেস আভা জাওয়াদের সাথে কথা বলছেন না। কালকে থেকে কিছু খাচ্ছেন না, সেই জন্য অসুস্থ হয়ে পড়েছে। জাওয়াত মায়ের জিদের কথা অখিলকেও জানালো। অখিল বলল, দেখ জাওয়াত, জীবন একা চলে না, আর কেউ কারোর জন্য থেমে থাকে না। তোকে আমি বলবো আন্টির কথা মেনে নে। আন্টির বয়স হচ্ছে, কখন কি হয় বলা যায় না। আন্টিরও তো আশা আছে, তাই না? আরে সেটা না হয় মানা গেল, কিন্তু আরিয়াকে বিয়ে করতে হবে এটা মানতে পারছি না। উনি কখনো রাজি হবেন না। উনি খুব জেদি অখিল। শেষে উনি আমাকে খারাপ ভাববেন। প্রত্যেকটা মানুষের একটা দিক থাকে। জাওয়াত আরিয়ার উপরে উপরে কঠোর জেদি, কিন্তু ভিতরে একটা নরম মন আছে। আগে এমন ছিল না, কিন্তু জীবনে একের পর একটা ধাক্কা খেয়েও ওর নরম মনটা কাউকে দেখাতে পারে না। আচ্ছা তোর কথা বল, তুই আগে কেমন ছিলিস? ধাক্কা খাওয়ার পর আমাদের সাথেও মিশিসনি। আর সবচেয়ে বড় কথা, আরাফাকে তুই খুব ভালোবাসিস। ওর উপস্থিতি তোকে শান্তি দেয়, তাই ভেবে দেখ। অখিল ফোন কেটে দেয়। জাওয়াত ভাবতে ভাবতেই অফিসে চলে যায়। অফিসে গিয়েও কাজে মন দিতে পারে না। বাসায় চলে এসে মায়ের রুমে যায়। মা শুয়ে আছে। মিসেস আভা জাওয়াতকে দেখে মুখ ঘুরিয়ে নিল। জাওয়াত মায়ের হাত ধরে বলল, মা আমি রাজি, কিন্তু মিস আরিয়া কি রাজি হবেন? মিসেস আভা খুশি হয়ে জাওয়াতকে জড়িয়ে ধরে বলল, কি তুই সত্যিই বলছিস? আমি খুব খুব খুশি। আরিয়াকে রাজি করানোর কথা তোকে ভাবতে হবে না। ঠিক আছে বলে চলে গেল। নিশ্চিত মনে আছে আরিয়া কোনোদিনও রাজি হবে না। তারপর থেকে মায়ের কি হাসি, মনে হয় বিশ্ব জয় করেছে। 2 দিন পর পর আরিয়াদের বাসায় যাচ্ছে এটা ওটা রান্না করে নিয়ে। জাওয়াত মায়ের পাগলামি দেখে মনে মনে হাসে। বিকালে আরিয়া খেলা করছিল আরাফের সাথে, তখনই বাবা আসে। বাবাকে দেখে আরিয়া একপাশে সরে যায়। আরিয়ার বাবা বসে মেয়ের পাশে। আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, মারে, জীবন একা চলে না। দেখ আমাকে, আমিও কিন্তু আপন করেছিলাম। আমার জীবনে একজন নারী ছিল, তার ভালোবাসা নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু আমি কি তা পেয়েছি? না, পারিনি। জীবনের সাথে আরো একটা নারীকে জড়িয়েছি। জীবনটা এমনি রে, কারোর জন্য থেমে থাকে না। তুই তোর জীবনটা শুরু কর না মা, আমার একটা কথা রাখ। আরিয়া কিছুক্ষণ ভেবে রাজি হয়ে বলল, ঠিক আছে, তোমরা ছেলে দেখো। দেখা লাগবে কেন? আমাদের হাতেই তো আছে। তোমরা এই একটা মানুষকে নিয়ে পড়লে কেন? আমি ওনাকে বিয়ে করতে পারবো না। যদি অন্য কোনো ছেলে খুঁজে পাও আমার শর্ত মতে, তাহলে আমি বিয়ে করব। আরিয়া চলে গেল গার্ডেনে। দরজার পিছনে সবাই হতাশ হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। শাশুড়ি মা বলল, ভাইজান, এটা কি হলো? তা তো শুনলেই, যেহেতু বিয়ে করতে চাইছে না, তাহলে বাদ দিয়ে আপা অন্য ছেলে দেখি আমরা। আর কিছু কেউ না বলে চলে গেল।
বাবা আরাফের সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। আরিয়ার জন্য পাত্র দেখা শুরু হলো, কিন্তু কোনোটাই আরিয়ার শর্তের সাথে মিলছে না। জাওয়াত খেয়াল করলো মা কিছুদিন হলো মনমরা হয়ে থাকে। জাওয়াত একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলো, মায়ের কি হয়েছে রে? ভাইজান, আম্মা আরিয়া পারে পছন্দ করছিল না আপনার জন্য, হ্যাঁ নাহি অন্য জায়গায় পাত্র খুঁজতেছে, তাই আম্মার মন খারাপ। জাওয়াদের খারাপ লাগলো। এতদিন মন থেকে চাইতো আরিয়া না করুক, কিন্তু আজকে শুনে কেমন যেন কষ্ট হচ্ছে। তাহলে কি আরাফ আর তাকে পাপা বলবে না? আরাফের সাথে আর খেলা হবে না? এদিকে মায়ের কষ্ট দেখে জাওয়াত সিদ্ধান্ত নিল আরিয়ার সাথে কথা বলবে এই বিষয়ে। আরিয়াকে SMS করে জানালো দেখা করতে চায়। পরের সকালে আরিয়ার ডিউটি ছিল, তাই বিকালে দেখা করতে বলে। ক্যাফে গিয়ে দেখে জাওয়াত বসে আছে। আরিয়া মুচকি হেসে জাওয়াদের কাছে গেল। জাওয়াত বলল, চা আর কফি? কফি বেস্ট। জাওয়াত অর্ডার করলো, 2টা কফি অর্ডার করলো। বলুন এখন কেমন আছেন? এই তো আছে। আপনার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে? পাত্র হিসেবে আমি কেমন? মানে আবার কি, আমি বিয়ে করব, তাই পাত্রের সাথে দেখা করতে এলাম। ফান করছেন? দেখুন, আমি সোজা সাপটা কথা বলি। আপনার প্রথম প্রশ্ন, নম্রভদ্র হতে হবে। আচ্ছা, আমাকে নম্রভদ্র নই? দ্বিতীয় প্রশ্ন, আরাফকে নিজের ছেলের মতো দেখতে হবে। আমি আরাফকে নিজের ছেলের মতো কেন? আমার ছেলে? আমি আরাফকে নিজের ছেলের মতো কেন? আমার ছেলে ও আমি আসলে আরাফকে ছাড়া ভালো থাকবো না। তোর কথার গুরুত্ব দেব, তুমি তোমার মতো চলাফেরা করতে পারবে। আরিয়া অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় লাইফটাকে একটা সুযোগ দেবে। আরিয়া জাওয়াতকে SMS করে জানিয়ে দেয়। জাওয়াত আরিয়ার SMS দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মাত্রই অফিস থেকে বাসে এসেছে জাওয়াত। সোজা মায়ের রুমে যায়। মিসেস আভা শুয়ে আছে। কিছুদিন হলো শরীরটা আর চলছে না। জাওয়াতকে দেখে উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। জাওয়াত মাকে ধরে উঠালো। মায়ের অবস্থা দেখে জাওয়াদের খুব খারাপ লাগলো। জাওয়াত বলল, মা, এভাবে কি হয়? তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে কিভাবে হবে মা? তোমার কাছে হলে আমি কি নিয়ে বেঁচে থাকবো মা? তোর মধ্যে কি কম আছে বাবা? সব দিক দিয়েই পারফেক্ট, তাহলে আরিয়া মা না করলো কেন? জাওয়াত মুচকি হাসলো। বুঝতে পারলো মায়ের আসল রোগ। জাওয়াত বলল, মা, আরিয়া আমাকে রিজেক্ট করেনি। আসলে আরিয়া বিয়ে করতে চায়নি। এটা নিয়ে চিন্তিত হয়ে তুমি না খেয়ে বিছানায় পড়ে আছো, উঠতে পারছো না। তাহলে নতুন বউ বরণ করবে কি করে? মিসেস আভা চমকে উঠে বলল, আরিয়া রাজি হয়েছে? জাওয়াত মুচকি হেসে মাথা নাড়ালো। মিসেস আভা শিখি খুশি। মিসেস আভা চমকে উঠে বলল। জাওয়াত মুচকি হেসে মাথা নাড়ালো। মিসেস আভা শিখি খুশি। যে মানুষ উঠে বসতে পারল না সে বিছানা থেকে লাফিয়ে বাইরে চলে গেল। জাওয়াত হা করে তাকিয়ে আছে। ডেট ঠিক করা হলো আগামী সপ্তাহে। আংটি বদল, তার পরের সপ্তাহে বিয়ে। আজকে আরিয়াকে আংটি পরাতে এসেছে জাওয়াদের বাসা থেকে। আরিয়া এগুলো চায়নি, কিন্তু আরিয়ার বাবার খুব ইচ্ছে। ধুমধাম করে এবার মেয়েকে উঠিয়ে দেবেন। আগের বার তো ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। আরিয়ার কিছু কাজিন আরিয়াকে নিয়ে আসলো। আরাফ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরাফ জাওয়াদের কোলে ছিল। জাওয়াদ আরাফকে বলল, কি রে বেটা, মাকে খুব সুন্দর লাগছে বুঝি? আরাফ কি বুঝলো, আরিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। হঠাৎ ছেলের হাসি শুনে ছেলের দিকে তাকালো। সাথে সাথেই আরিয়া জাওয়াদের চোখাচোখি হলো। লজ্জায় আরিয়া চোখ নামিয়ে নিল। আজকে কেন জানি না আরিয়ার খুব লজ্জা লাগছে। আরিয়াকে জাওয়াদের মা নিজের পাশে বসালেন। শাশুড়ি মা আরিয়াকে দেখছে, আড়ালে চোখের পানি মুছছেন। এই মেয়েটা এখন থেকে অন্য কাউকে শাশুড়ি মা বলে আঁকড়ে ধরবে? এতদিন অনেক বুঝিয়েছি বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হচ্ছে মেয়েটির বিয়ে না হলেই হয়তো ভালো হতো, সারা জীবন কাছে থাকতো। আরাফটাও আর কিছুদিন পর আলাদা হয়ে যাবে ওনার থেকে। কেমন যেন দম বন্ধ লাগছে। ছেলেটা যদি ভুলটা না করতো, নিজের কি সুন্দর একটা পরিবার হতো। আরিয়া আশেপাশে তাকিয়ে শাশুড়ি মাকে দেখল না। আরিয়া বলল, মা আম্মু কোথায় দেখছি না যে? আপা কিচেনে কি যে করছে, দাঁড়াও ডেকে আনি। তুমি থাকো, আমি দেখছি মা। আরিয়া কিচেনে গিয়ে দেখে শাশুড়ি মা ড্রয়িং রুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। আরিয়া পিছন থেকে জড়িয়ে ধরল।
আরিয়া বলল। আম্মু, তুমি যদি এমন করো আমি কিন্তু নিষেধ করে দেব বলে দিলাম। শাশুড়ি মা কান্না ভেজা চোখে বললেন, তুই কি আমাকে ভুলে যাবি মা? আরিয়া শাশুড়ি মায়ের মনের কথা বুঝতে পারল। আরিয়া বলল, মাকে কি কেউ ভুলে যায় মা? তুমি কি তোমার মাকে ভুলে গেছো? তুমি আমার মা, যার থেকে মায়ের আদর কি বুঝতে পেরেছি। তুমি আমার সেই মা, যে মা আমাকে আগলে রেখেছে, বুঝতে দেয়নি আমার মা নেই। তুমি আমার সেই মা, এ মা নিজের ছেলেকে পর করে আমাকে নিয়ে আসো, সাপোর্ট করেছো। শুরু থেকেই ছেলের দোষ দেখেও আমাকে বলনি ওকে মাফ করে দে। তুমি আমার শ্রেষ্ঠ মা, তুমি আমার শাশুড়ি মা নয়। তুমি যেমন আমাকে আগলে রেখেছো, আমিও তোমাকে আগলে রাখতে চাই। প্লিজ, তোমার কাছে একটাই অনুরোধ, এভাবে কাঁদবে না, আমি খুব কষ্ট পাই। তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয়। কেন জানো? তুমি আমার শাশুড়ি মা নয়, তুমি আমার মা। শুধু পেটে থেকে হলেই যে সে মা হয় তা না মা। আরিয়া শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শাশুড়ি মা হয়তো একটু শান্তি পেলেন। আরিয়ার চোখের পানি মুছে নিজেও মুছে আরিয়াকে নিয়ে ড্রয়িং রুমে যায়। আপনি কোথায় গিয়েছিলেন আপা? আসেন আসেন, এখানে বসেন। মিসেস আভা খুব মিশুক মানুষ। শাশুড়ি মা মিসেস আভার পাশে বসলেন। মিসেস আভা বলল, বুঝছেন আপা, আমার যে কি খুশি লাগছে, আমি একসাথে দুজন সময় কাটানোর মানুষ পাচ্ছি। সারাদিন একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। শাশুড়ি মায়ের খারাপ লাগলো। হয়তো আরাফ আরিয়ার কথা বলছে। নিজের কষ্টটা চেপে রাখলো। মিসেস আভা বলল, আমি যা বলছি আপনি কিন্তু বুঝতে পারেননি। কি বুঝতে পারিনি আপা? আমি কিন্তু আরাফ দাদু ভাই আর আপনার কথা বলছি। শাশুড়ি মা তো অবাক হয়ে গেলেন। বুঝলেন আপা, ছেলেটা সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। আবার বৌমাও পাচ্ছি ডাক্তার, সেও বিজি থাকবে সারাদিন। আর আরিয়া মা আপনাকে ছাড়া ভালো থাকবে না। আমার মেয়ে ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না। তাই আপনাকেও আমাদের বাসায় শিফট হতে হবে। তিনজন মিলে জমিয়ে আড্ডা দিব, কি বলেন আপা? শাশুড়ি মা তো অবাক হয়ে কথা বলার ভাষা হারিয়েছেন। সাথে আরিয়াও অবাক হয়ে তাকিয়ে আছে। সাথে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো জাওয়াদের দিকে। জাওয়াদ ইশারায় বুঝালো, এগুলো আমি কিছুই জানি না। আরিয়ার মিসেস আভার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গেল। মিসেস আভা আরিয়ার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমার বাসায় তোমাকে বৌমা হিসাবে নয়, মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। সাথে আমার দাদু ভাই আর আপাকেও নিতে চাই। আমি জানি তুমি আপাকে ছাড়া ভালো থাকবে না। আমি যতবার এই বাসায় এসেছি আমি বুঝতে পেরেছি তুমি এই মানুষটাকে ছাড়া ভালো থাকবে না, আর আমারও একজন সঙ্গী হবে। আমি কিন্তু মন থেকেই চাই। আমি আরও একটা জিনিস চাই, সেটা হলো আমার ছেলেকে কখনো ছেড়ে যেও না। আরিয়া মিসেস আভাকে জড়িয়ে ধরে সুখের অশ্রু ফেলল। আংটি পরানোর অনুষ্ঠান শেষ করে সবাই চলে গেল। বাসায় এখন অনেক কাজ। আজকে আরিয়ার গায়ে হলুদ। আরিয়াদের বাসায় মানুষ কিচকিচ করছে। জাওয়াদের বাসা থেকে হলুদ নিয়ে অনেকেই এসেছে। তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে বাসার বড়রা। বিয়েতে অনেক আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে। সবাই আরিয়াকে কংগ্রেস করছে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। একে একে সবাই গায়ে হলুদ দেয়। হলুদ অনুষ্ঠান শেষ করতে করতে রাত 9টা বেজে গেছে। আরিয়ার এবার বিরক্ত লাগলো। আরিয়া সোজা নিজের রুমে চলে গেল। আরাফ ঘুমিয়ে আছে। একটা কাজিন এখানে বসে আছে। আরিয়াকে দেখে বলল, শেষ হলো তবে আপি? আমি তো মনে করেছিলাম আজকে রাত চলে যাবে। দেখ না বাবা কি শুরু করেছে। আমার কি প্রথম বিয়ে হচ্ছে নাকি? আমার নিজেই লজ্জা লাগছে রাই। এভাবে বললে তো হবে না আপি। সবারই ইচ্ছে থাকে নিজের সন্তানকে নিয়ে। আরাফকে নিয়ে কি তোমার কোনো ইচ্ছে নেই? আছে। আরাফের বয়স মাত্র 1 বছর, তাই তোমার ইচ্ছে শেষ নেই। আপি, প্রথমে তোমার বিয়ে হয়েছে, তোমার পছন্দে বড় পাপা আমাদের সব বলেছে। তখন এমনি বড় পাপা তোমার কাছে খারাপ ছিল এবং তুমি বড্ড জেদি হয়ে গিয়েছিলে। মনে করে দেখো, আমরা কাজিনরা আসলেও তুমি আমাদের সাথে মিশতে না, নিজের রুমে একা থাকতে। বড় পাপা তোমার জন্য আমাদের এখানে নিয়ে আসতো। আদিত্য ভাইয়ের সাথে যদি তখন বড় পাপা বিয়ে দিতে না চাইতো, তুমি কি মেনে নিতে? কখনো না। এখন হয়তো বুঝতে পারছো বড় পাপা তোমার কোনোদিনও খারাপ চায়নি।
আমি খুব কষ্ট দিয়েছি বাবাকে। আসলে জানিস, দিনের পর দিন খেয়েছি কিনা বাবা খোঁজ নিত না। আমি বুঝতাম নতুন বিয়ে করেছে সেই জন্য, কিন্তু বাবা মায়ের মাধ্যমে খোঁজ নিত। মা দিত মিথ্যা খরচ, হ্যাঁ তার মেয়ে খেয়েছে, ঘুমিয়েছে, শরীর ঠিক আছে, অথচ কত রাত জ্বরে ঘুরে বেহুশ হয়ে পড়ে থাকতাম। বাবা খোঁজ নিতে আসতো না। বাবা হয়তো বুঝতে পারেনি সৎমা কখনো আপন মা হতে পারে না। কতগুলো বছর এই যন্ত্রণা সয়েছি জানিস। মনে হতো কোনো ক্লাবে যাই, আমাকে অনেকে পরামর্শ দিত যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, আমার মনে মানিনি। হঠাৎ করে জীবনে আদিত্য চলে এলো। তারপর থেকেই জীবনটা আমার পরিবর্তন হতে শুরু হলো। আমি দুইটা মানুষকে পেলাম, একজন ভালোবাসার মানুষ, অপরজন মা। ছোটবেলায় মা মারা গেছে, তেমন একটা বুঝিনি মায়ের ভালোবাসা কেমন। কিন্তু আমার যে শাশুড়ি মা, উনি আমাকে বুঝিয়েছেন মায়ের ভালোবাসা। আদিত্য এমন ছিল না রে, টাকা পয়সার জগৎটা খুব খারাপ রে। এই টাকার জন্য আদিত্যর দিকে অনেকের নজর আটকিয়েছে। আরিয়া কাঁদছে, খুব জোরে জোরে কাঁদছে। রায় গিয়ে দরজা লাগিয়ে দেয়। রুমগুলো সাউন্ড প্রুফ, কিন্তু লাগানোর সময় খেয়াল করে না যে দরজার পাশে কেউ ছিল। রায় আরিয়াকে কাঁদতে দেয়, কাঁদলে মনটা হালকা হবে। আরিয়ার বাবা রুমে গিয়ে শুয়ে পড়ে। নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে। কিছুক্ষণ পর আরিয়ার সৎমা মিসেস সাবিনা আসলো। আরিয়ার বাবা বলল, সাবিনা, তুমি কি আরিয়াকে কখনোই নিজের মেয়ে ভাবনি? মিসেস সাবিনা চুপ হয়ে গেলেন। আরিয়ার বাবা বলল, জানো সাবিনা, তোমাকে আমি খুব ভরসা করতাম। আমি মনে করতাম আমি বিয়ে করেছি দেখে মেয়েটা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আসল কাহিনী হলো আমি লজ্জার সামনে যেতে পারতাম না। আমি তো ওর জন্য বিয়ে করেছিলাম সাবিনা। বিয়ের আগেই তোমাকে বলেছিলাম। তাহলে এমন বিশ্বাসঘাতকতা করলে কেন? আগে যদি আমি বুঝতে পারতাম মেয়েটার জীবনটা নষ্ট হবে না, নষ্ট হতো না সাবিনা। আমার খুব কষ্ট হচ্ছে। আরিয়ার বাবা হাইপার হয়ে বুক চাপড়াতে লাগলো। অবস্থা বেগতিক দেখে মিসেস সাবিনা চিৎকার দিয়ে উঠল। চিৎকারের শব্দে সবাই দৌড়ে আসলো। আরিয়া এসে বাবাকে এরকম করতে দেখে পাগল হয়ে কান্না করতে লাগলো। আরিয়ার ফুফির ছেলে রনি হার্ট সার্জন। উনি চেক আপ করে ঘুমের ইঞ্জেকশন দিলেন। আরিয়ার বাবা ছটফট করতে করতে ঘুমিয়ে গেলেন। রনি বলল, এখানে বেশি শব্দ করবে না কেউ। বাবার কিছু হলে আমি কিভাবে থাকবো দা ভাই? চুপ কর, এভাবে কাঁদতে নেই। তোকে কত বলেছি চলে আয় আমার কাছে, তুই শুনেছিস? তোর বিয়ের কথা শুনে হাজারবার বলেছি, ভেবে সিদ্ধান্ত নিস। আমার কথা শুনেছিস? তুই একটু কাঁদবি না, কাঁদলে আমি কালকেই আমেরিকা চলে যাব। রনি নিজের স্ত্রীকে বলল, ওকে নিয়ে যাও আরাফের কাছে, রায় আছে, ওকে আমাদের রুমে নিয়ে যাও, আমি আসছি। রনির স্ত্রীর সাথে নিয়ে গেল আরিয়াকে। ফ্রেশ করালো। রনি খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। আরিয়া খেতে না চাইলে জোর করে খাওয়ালো। খাওয়া শেষে আরিয়াকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরিয়া ঘুমিয়ে যায়। সাথী এই দুই ভাই বোনের ভালোবাসা দেখলে মুগ্ধ হয়ে যায়। রনি সাথীকেও টেনে নিয়ে জড়িয়ে ধরে। ওদের বিয়ের অনেক বছর হলো, কিন্তু ঘরে বাচ্চা নেই। আরিয়াকে নিজের সন্তানের মতো দেখে। কিছু বছর হলো আমেরিকায় সেটেল হয়ে গেছে। আরিয়াকে শুরু থেকেই অনেক নেওয়া ট্রাই করেছে, যায়নি। তারপর থেকেই মেয়েটার জীবনে কষ্টের শুরু, কিন্তু চাপা স্বভাবের মেয়েটা সব কষ্ট লুকিয়ে গেছে। রনি বলল, আচ্ছা সাথী, আমরা যদি আমেরিকা না গিয়ে বাংলাদেশে থেকে যাই কেমন হবে? এটা যদি হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। মা আমাকে খুব ভালোবাসে, পাপা ও আমাকে ভালোবাসে, তারপরেও আরিয়াকে কাছে পাবো, আমার আর কিছু চাই না রনি। কিন্তু মাম ড্যাড মানবেন না। সে আমি ম্যানেজ করে নেব, মাই হার্ট। সাথীও হেসে রনিকে জড়িয়ে ধরে। রনি ঘুমন্ত আরিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। সেই ছোট্ট আরিয়া কত বড় হয়ে গেছে। মামি মারা যাওয়ার পর রনি আরিয়ার দেখাশোনা করত। তারপর রনির স্কলারশিপে আমেরিকায় চান্স আসে। রনি যেতে না চাইলেও সবাই জোরে করে, আবার নিজেরও ইচ্ছে ছিল বাইরের কোনো দেশে যাবে, কিন্তু আরিয়ার জন্য যেতে চাচ্ছিল না। শেষে ছোট্ট আরিয়ার কথাতে আমেরিকায় চলে যায়। তারপর সাথে সাথে প্রেম হয় এবং আমেরিকায়ই বিয়ে করে, সবার অনুমতি নিয়ে। এখন সে একজন আমেরিকান নাগরিক। কয়েকবার দেশেও আসা হয়েছে, কিন্তু এবার এসে আর যেতে ইচ্ছে করছে না। সাথীও ঘুমিয়ে গেছে। দুই সাইডে দুই রমণী ঘুমিয়ে আছে। সকালে আরিয়ার ঘুম ভেঙেছে খুব দেরি করে। পাশে আরাফকে না পেয়ে চমকে উঠে পড়ে। কালকে রাতের সব কথা মনে পড়ে। আরিয়া নিজের রুমে যায়, সেখানে আরাফ নেই। বাবার রুমে গিয়ে দেখে বাবাও নেই। আরিয়া ড্রয়িং রুমে গিয়ে দেখে রায় আরাফকে খাওয়াচ্ছে। আরিয়াকে দেখে রায় বলল, আপি,
আমার গুড্ডু সোনাকে আমাকে দিয়ে দাও। সে কি শান্ত, সে কি শান্ত। আমার মনে হয়েছে কি জানো, ও আমার ছেলে। সারা রাত একটুও ওঠেনি, সকালে উঠেই খেলা শুরু করেছে। ওর কোনো কান্নাকাটি নেই, ওর খেলার শব্দে আমার ঘুম ভেঙে গেছে। আরাফ সেই রকমই রে, না হলে কি আমি ওকে হসপিটালে রেখে গিয়ে থাকতে পারতাম? আসলে পরিস্থিতি ওরা হয়তো বুঝতে পারে, মাকে সবসময় কাছে পাবে না, তাই ওরা কান্নাকাটিও করে না। রাই, বাবার এখন কি অবস্থা? আর বলো না আপি, সকালে উঠেই কাজ শুরু করে দিয়েছে। আপি, তুমি ওই মানুষটার জন্য ভালো থেকো। তুমি ভালো থাকলে বড় পাপাও ভালো থাকবে। আচ্ছা হয়েছে হয়েছে, আরিয়ান আসবে কবে? আরো 1 বছর আপি। আরিয়া আর কিছু না বলে শাশুড়ি মাকে খুঁজতে লাগলো। অবশেষে কিচেনে যেয়ে পেয়েও গেল। আরিয়া বলল, আম্মু তোমার এত কিচেনে কি? তুমি কি খেয়েছো? আসো, খাবে, একসাথে খাবো, আসো। আরিয়ার চাচিরা বলল, পারে আমরা খেয়েছি কিনা তা তো জিজ্ঞেস করলি না আরো। আমি জানি সবাই খেয়েছে, আর আম্মুকে হাজার বলেও খাওয়াতে পারোনি। এই মানুষটা বিয়ের পর থেকে আমি না খেলে খেত না, তাই আজকেও খাইনি, আমি জানি। আরিয়া শাশুড়ি মাকে টেনে কিচেন থেকে আনলো। আরিয়া শাশুড়িকে কিছুক্ষণ বকলো। শাশুড়ির মা আরিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবল, নিজের মেয়ে হলে কি এতটা বুঝতো যতটা এই মেয়েটা বুঝছে? পার্লারের মেয়েরা এসেছে। আরিয়া বলল, দাভাই এটা করেছো কেন? এত সাজ আমার ভালো লাগে না। আমি জানি, তোর ভাবি আপুকে বল। সাথে চোখ রাঙিয়ে তাকালো রনির দিকে। রনি সুরসুর করে চলে গেল রুমের বাইরে। সবাই হেসে উঠল। সাজানো অবস্থায় আরিয়ার কাছে ফোন এলো। জাওয়াদের সবাই দিতে চাইল না, কিন্তু আরিয়া বুঝতে পারলো হয়তো জরুরি কোনো প্রয়োজন ব্যতীত ফোন দেয় না জাওয়াদ। আরিয়া ফোন রিসিভ করলো। জাওয়াদ বলল, আরিয়া আদ্রুত জেল থেকে পালিয়েছে। আরিয়া চমকে উঠল। রুমের সবাইকে বের করে দিল, শুধু রাই ব্যতীত। আরিয়া দাঁতে দাঁত চেপে বলল, আমার ফ্রেন্ড কি করছিল? আঙুল চুষছিল? আরে ওর দোষ দিচ্ছ কেন? ও অফ ডিউটি ছিল, আজকে ছুটি নেই আমাদের এখানে। দেখো ছেলেটা কত ডেঞ্জারাস, বাবুর সাথে প্রেম করেছে কিভাবে? যেভাবে আপনি আমার হাতে পায়ে ধরেছিলেন ছাড়িয়ে আনার জন্য, সেভাবে। জাওয়াদ ভেবাচিকা খেয়ে গেল। আরিয়া বলল, শুনুন, ও আমাদের বিয়ের কথা শুনে পালিয়েছে, সাবধানে থাকবেন। আর আপনাকে একটা আইডিয়া দিলাম, এরকম করবেন। আরিয়া নিজের প্ল্যান বলে ফোন কাটলো আর রায়কে কড়া করে বলে দিল আরাফকে যেন কোনোভাবেই না ছাড়ে। 3টার দিকে বরযাত্রী আসে। কাজিনরা সবাই গেট ধরে। 50,000 টাকার দাবি বরের বন্ধু বিনা বাক্যে দিয়ে দেয়। আরিয়ার কাজিন সোহা বলল, কি ব্যাপার বিয়াই সাহেব, কোনো ঝগড়া করলে না কেন? অখিল বলল, এই রোদের ভিতরে মিষ্টি মিষ্টি বিয়ানদের দাঁড় করিয়ে ঝগড়া করতে ইচ্ছে হলো না, তার চেয়ে ভিতরে গিয়ে ঝগড়া করবো না। সবাই ভিতরে চলে গেল। সবাই তো মহা খুশি, ঝগড়া না করেও টাকা পেল, তাও আবার 50,000। ওরা রুমে গিয়ে সব বলল। রাই বলল, বিনা বাক্যে টাকা দিয়ে দিল, এটা তো ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের নাকি রোদে দাঁড় করিয়ে রাখতে ইচ্ছা হলো, তাই না? দুষ্টু লোকের মিষ্টি কথা ভুলিস না যেন। ভাইয়ার কি টাকা কম আছে নাকি? থাক, বাদ দে, টাকা ওঠাই। বেগে আছে, থাক, রেখে দে। চল, প্লেট সাজানো নিয়ে যেতে হবে। সবাই রুম ফাঁকা করে চলে যায়। আরিয়া আরাফকে নিয়ে রাইকে বলল, তুই যা, আমি আরাফকে রাখছি। রুমে ইবনান আসলো। এসে বলল, আরিয়া আরাফকে ভাইয়া দিতে বলল। কোন ভাইয়া? ও সরি, জাওয়াদ ভাইয়া দিতে বলল। তুই কবে বিয়ে করবি ইবনান? বয়স তো কম হলো না। কাজিনদের মধ্যে কাউকে দিস, চোখ বন্ধ করে বিয়ে করব। আরিয়া হেসে উঠল। ইবনান আরাফকে নিয়ে গেল। আরাফ জাওয়াদের কোলে বসে আছে। সামনে প্লেট সাজানো বিভিন্ন ধরনের খাবার। আরাফ নেওয়ার জন্য বারবার নড়াচড়া করছে। জাওয়াদ সেই জন্য আরাফকে মিষ্টি খাওয়ালো একটু। এখানেও দাবি 50,000। আরে ভাই বিয়ে দে, আজকেই তো নিবে। আরে ভাই লাখ টাকাই তো নিয়ে এসেছিলাম। আরে ভাই দিয়ে দে, এরপর যত নেবে সেটা দেখে নেব। আর শাশুড়ি রিচেল তো আর এই টাকা দেওয়া যাবে না। এত ফিসফিস করছেন কেন? আমরা কি নিজেদের মধ্যে একটু পরামর্শ করব না বিয়ান সাহেবা? ওরা আর কিছু বলল না। অখিল বলল, যদি ধরা পড়ি জুতো পেটা করবে। তখনকার মতো ওদের দেখে বেগে ঢুকিয়ে দে, তাই হবে। রাতের আগে আর ওরা টাকার কাছে আসবে না, নিশ্চিত থাক।
অবশেষে টাকা দিয়ে দিল। কাজিনরা খুশি, মনের মতো টাকা নিয়ে চলে গেল। এখন বিয়ে পড়াবে, তারপর খাওয়া দাওয়া। আরিয়াকে বিয়ে পড়াতে গেল কাজী সাহেব। আরিয়াকে কবুল বলতে বললে অনেকক্ষণ পর কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। জাওয়াদকে কবুল বলতে বললে জাওয়াদও কিছুক্ষণ পুরনো স্মৃতি ভাবে, তারপর কবুল বলে দেয়। আরাফ ছিল সাদাফের কোলে। পাপাকে কবুল বলতে দেখে আরাফ কবুল বলতে থাকে। বন্ধুরা সবাই হেসে উঠল। কিরে বেটা, বিয়ে করবি নাকি বল? আমার বেটি হয়নি, তবে আসতেছে। আরাফ কিছু না বুঝেই করতে থাকে। সবাই হেসে ওঠে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ পরে সবাই গল্প করে। তারপর শাশুড়ি রিচুয়াল পালন করে জাওয়াদ শাশুড়ির হাতে কিছু সালামি দেয়। উঠে আসার সময় দেখে জুতো নেই। সাদাফ বলল, নো টেনশন, এই যে জুতো। শপিং ব্যাগ থেকে জুতো বের করে বলল। কাজিনরা সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। পুরো 1 লাখ টাকা দিয়েছি, আর পারবো না, তাই জুতোর ডবল কিনেছিলাম। এখন ওই জুতো বেচে টাকা নেন বিআইন সাহেবা, আমরা আর দিতে পারবো না। বন্ধুরা সবাই হেসে উঠল। কাজিনরা রেগে মেগে চলে গেল। বিদায়ের পর যখন বরযাত্রী বউ নিয়ে চলে গেল, কাজিনরা সবাই এবার ঠিক করলো টাকা ভাগাভাগি করবে। সোহা টাকার ব্যাগ বের করে বিছানার উপর ঢালল। রাই টাকা হাতে নিয়ে বলল, টাকা এমন খসখসে কেন? ইবনান রুমের পাশ দিয়েই যাচ্ছিল। ওদের কথা শুনে টাকা দেখেই বলল, কাঁথাগুলো এগুলো বানানো টাকা। কাজিনরা একসাথে কি বলে উঠল। ওদের চিৎকারে অনেকেই হাসলো। রনি বলল, কি হয়েছে, চেঁচামেচি করছিস কেন? দা ভাই, ওরা আমাকে ঠকেছে, আমাদের বানানোর টাকা দিয়েছে। এখন যদি হাতের কাছে পেতাম, জুতার পেটা করতাম। বিয়ে বাড়িতে এইসব স্বাভাবিক বিষয়, তোদের তো উচিত ছিল দেখা। আমরা কি জানতাম এমন চিটিং করবে? ছাড়বো না, একটাকেও ছাড়বো না। তোদের মতো গাধাদের সাথে এমনই হওয়া উচিত। বাপের হোটেলে খাও তো বোঝো না আসল টাকা আর নকল টাকার পার্থক্য। ছেড়ে দে ইবনান, কেঁদে দেবে। এমন পেত্নীদের সাথে এমন হবে, তা তো সিম্পল। কাজিনরা সবাই রেগে তাকালো এবং সত্যি সত্যিই কেঁদে দিল। রনি বলল, আমি তোদের দিচ্ছি, এমন করিস না, বাসা ভর্তি মেহমান। তোমরা বের হও, আর আমাদের ডাকবে না বলে দিলাম। ওদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। সোহা আরিয়ার কাছে ফোন দেয়। আরিয়াকে মাত্রই জাওয়াদের রুমে দিয়ে গেছে। আরিয়া ফোন রিসিভ করলো। ওই পাশে থেকে এলো ঝাঁঝালো কান্না ভেজা কণ্ঠস্বর। সোহা বলল, ভাইয়া আমাদের ঠকাতে পারলো, আমাদের এভাবে বকা বানালো আপি। সোহা সবকিছু বলল। আরিয়া বলল, আমি বলেছিলাম মনে নেই? দুষ্ট লোকের মিষ্টি কথাই বের হয় সবসময়। এর থেকে একটা শিক্ষা নে তোরা। কখনো কোনো কিছু যাচাই বাছাই না করে নেওয়া উচিত নয়। জীবনে চলার পথে সব ক্ষেত্রে এই ঘটনা স্মরণ রাখবি, তাহলে ঠকবি না। আরিয়া ফোন রেখে দেয়। সোহারা সবাই এবার বুঝতে পারে, সত্যি তো, আমরা যদি যাচাই করতাম তাহলে ঠকতাম না। দরজায় নক হয়। রায় দরজা খুলে দেখে ইবনান। ইবনান বলল, এই নে তোদের ক্যাশ, পুরো 1.5 লক্ষ টাকা। আমরা নেব না ভাইয়া, আমরা বুঝতে পেরেছি জীবনে সবকিছু যাচাই করে নিতে হয়। এই যে তোরা বুঝতে পেরেছিস, আমি অনেক খুশি হয়েছি। এই নে, এখানে তোদের 5 জনের 50-50 করে আছে। জাওয়াদ ভাইয়া দিয়ে গেছে। আসলে বন্ধুরা একটু মজা করছিল, তাই জাওয়াদ ভাইয়া কিছুই বলেনি। ভাইয়া এখন ফোন দিয়েছিল। আরিয়াকে ফোন দিয়ে বলে দিস। জাওয়াদ আরাফকে নিয়ে রুমে আসে। আরিয়া মাত্রই ফ্রেশ হয়ে বের হলো। জাওয়াদ বলল, ঘুমিয়ে গেছে, আপু খাইয়ে দিয়েছেন। আরিয়া আরাফকে কোলে নিয়ে শুয়ে দিল। জাওয়াদ ফ্রেশ হয়ে এসে দেখলো আরিয়া জায়নামাজ বিছিয়ে বসে আছে। দুজনে একসাথে নামাজ আদায় করে ব্যালকনিতে গেল। জাওয়াদ বলল, একদম ঠিক ধারণা করেছিলেন, আমাদের গাড়ির ব্রেক কাটা ছিল। আমি বুঝেছিলাম ও আপনার কিছু একটা করার চেষ্টা করবে, আর আরাফকেও এখন সাবধানে রাখতে হবে। টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। আর আমি আরো সিকিউরিটির ব্যবস্থা করেছি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ গল্প করে ওরা ঘুমাতে গেল। আরাফকে মাঝখানে দিয়ে ওরা দুই পাশে ঘুমিয়ে গেল। সকালে জাওয়াদের ঘুম ভেঙে গেল। চোখ মেলে মুগ্ধ হয়ে গেল। ইস কি সুন্দর লাগছে মা ছেলেকে। জাওয়াদ শব্দ না করে আরিয়াকে নামাজের জন্য জাগিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে গেল। আরিয়াও নামাজটা শেষ করে কফি বানাতে নিচে গেল। এর মধ্যে জাওয়াদকে বাসায় আসতে দেখা গেল।
আরিয়া 2 কাপ কফি বানিয়ে রুমে গেল। আরাফ উঠে পড়েছে। জাওয়াদ আরাফের সাথে খেলছে। আরিয়া জাওয়াদকে কফি দিল। জাওয়াদ বিনিময়ে মুচকি হাসি দিল। জাওয়াদ কফিতে চুমুক দিয়ে বলল, আজকে কি হসপিটাল যাবে নাকি? আজকে না, কালকে থেকে যাব। রিসেপশন যেহেতু কিছুদিন পর হবে, তাহলে ছুটি নিয়ে কি হবে? আজকে আরাফকে নিয়ে কোথাও গেলে হয় না? আরিয়া রাজি হয়ে গেল। বিকালে ওরা ঘুরতে বের হলো। এর ভিতরে শাশুড়ি মাও এসে পড়েছেন। কালকে আসেননি, সেই জন্য আজকে এসেছে। বাসার সব মেহমানরা চলে গেছে। আরিয়া লুকিং গ্লাসে একটা রিকশায় আদিত্যকে দেখল। আরিয়াদের পিছনে মুখ বেঁধে আছে, কিন্তু আরিয়া চিনতে ভুল করল না। আরিয়া জাওয়াদকে জানালো। জাওয়াদ অখিলকে সব জানালো। জাওয়াদ এমনিই গাড়ি চালাচ্ছিল। যখন অখিল বলল এসে পড়েছে, তখন ওরা কাঙ্ক্ষিত জায়গায় গেল। ওরা যখন পার্কে ঢুকলো, আদিত্য পার্কে ঢুকতে লাগলো, অমনি পুলিশে ধরে ফেলল। আদিত্য ধরা পড়ল। আরিয়া আবার বের হয়ে ঠাস করে 2টা মেরে বলল, জানিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এর যেন কঠিন শাস্তি হয়, সেই ব্যবস্থা করবেন। আর কালকে আমি থানায় আসছি এর নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে। আরিয়া চলে গেল। আদিত্য পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু আরিয়া পিছনে তাকায়নি। আজকে আরিয়ার ব্যস্ততার শেষ নেই। আজকে ছোট্ট জিনিয়ার জন্মদিন। আরিয়া ও জাওয়াদের মেয়ে জিনিয়া, 4 বছর বয়স। আরিয়া ও জাওয়াদের বিয়ে 6 বছর কেটে গেছে। জিনিয়া খুব দুষ্টুমি করছে। আরিয়া রেগে চিৎকার চেঁচামেচি করছে। জাওয়াদ আরাফকে স্কুল থেকে নিয়ে বাসে এসে দেখলো পরিবেশ গরম, তাই নিজে একটু সাবধানতা অবলম্বন করলো। আরাফ পাপাকে নিয়ে যেতে দেখে মিটিমিটি হাসতে লাগলো। আরাফ বলল, পাপা তুমি কি ভয় পাচ্ছ? বাবা, একটু চুপ করে থাকো, না হলে টর্নেডো এদিকে আসবে। দুজন চুপি চুপি রুমেই যাচ্ছিল। জিনিয়া ড্রয়িং রুম থেকে দেখে ফেলল। চেঁচিয়ে মাকে বলে দিল পাপা এসেছে। জাওয়াদ ও আরাফ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। শেষ, আজকে আর রেহাই নেই। আরিয়া কিচেন থেকে আস্তে আস্তে বলল, কয়টা বাজে? এই তো 1:20 বাজে। ছুটি হয়েছে কখন? 12টায় মম। তাহলে এতক্ষণ কোথায় ছিলে? জাওয়াদ ঢোক গিলল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জাওয়াদ বলল, ওই এমনি রাস্তায় জ্যাম ছিল। আরিয়া আরাফকে জিজ্ঞেস করলো। আরাফও তাই করলো। আরিয়া এবার রেগে চিৎকার করে বলল, তোমরা জানো না আমি মিথ্যা বলা পছন্দ করি না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম ফুচকা খেয়ে বাসায় এসে মিথ্যা বলা? নিজে খেয়েছো তো খেয়েছো, আরাফকে খাওয়ানোর কি দরকার ছিল? এগুলো তোমার ধারণা, আমি কিছুই খাইনি। আরিয়া নিজের ফোনের হোয়াটসঅ্যাপ বের করে কিছু ছবি দেখালো। জাওয়াদ ভয়ে ঢোক গিলল। এই কাজটা এই মহিলার পাতানো ভাই মায়ান করেছে। জাওয়াদ মনে মনে মায়ানকে কিছুক্ষণ বকল। আরিয়া বলল, মায়ানকে বলে লাভ নাই। আর শোনেন, আজকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। এটা মিথ্যা বলার রাস্তায় দাঁড়িয়ে অখাদ্য কুখাদ্য খাওয়ার শাস্তি। জাওয়াদ অসহায় মুখ করে আরিয়ার দিকে তাকালো। আরিয়া কিচেনে চলে গেল। জিনিয়া বলল, মন খারাপ করো না পাপা, আমি তোমাকে দিব লুকিয়ে লুকিয়ে। তোর কারণেই তো আমরা ফেসে গেলাম। আমার জন্য না, মায়ান মামার জন্য। জাওয়াদ মনে মনে আফসোস করলো। শালাকে গোয়েন্দাগিরি করানোর জন্য বিয়ে করলাম, শালা বউকে সময় না দিয়ে উল্টো আরো বেশি গোয়েন্দাগিরি করছে। এই ব্যাটার জন্য সবসময় ফেসে যায়। জাওয়াদ ঘরে গিয়ে সাদাফকে ফোন দিল। জাওয়াদ বলল, এই শালাকে নিয়ে কি করি বলতো? বিয়ে করানোর বুদ্ধি দিলে বিয়ে করিয়ে দিলাম, তাও তো গোয়েন্দাগিরি কমছে না। আজকে আবার ফেসে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। সাদাফ হেসে উঠল, বলল, শালা শুনেছি মেয়েরা আইসক্রিম ফুচকা খায়, কিন্তু তুই আর অখিল এই অভ্যাস কোথায় পেরি বলতো? এই হাসবি না, কোন জায়গায় লেখা আছে শুধু মেয়েরা ফুচকা আইসক্রিম খাবে, ছেলেটা খেতে পারবে না? বাদ দে ভাই, বাদ দে, তোর সাথে পারবো না। মেয়েদের মতোই ফুচকা নিয়ে ঝগড়া করা শুরু করেছিস। ওই শালা আজকে আসবিনি না, ওকে আমরা টায়ার দেবো, তুই চিল কর। কত আইটেম রান্না হচ্ছে, কিন্তু খেতে পারবো না। তোর 2টা বিচ্ছু আছে না, দেখিস ঠিক খাবি। জাওয়াদ হেসে ওঠে। সত্যিই জাওয়াদের সুখী পরিবার, 2টা বাচ্চা, একজন চুপচাপ একজন চঞ্চল, বাসাটা মাতিয়ে রাখে। আদিত্য এখন আরিয়ার বিয়ের শোক সামলাতে না পেরে পাগল হয়ে গেছে। পাগলা গারোতে রাখা হয়েছে। সারাক্ষণ দেয়ালে শুধু আরিয়ার নাম লেখে। রিনি জেল থেকে বের হয়ে নতুন করে সংসার শুরু করেছে। 6 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কেক কাটা হলো, তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। জাওয়াদ শুধু অসহায় হয়ে তাকিয়ে রইল।
জিনিয়া ও আরাফ দাদুনকে নিয়ে প্লেটে সবকিছু অল্প অল্প করে উঠিয়ে নিয়ে সার্ভেন্টকে দিয়ে পাপা মমের ঘরে নিয়ে আসলো। আরাফ পাপাকে ডেকে এনে খেতে বলল। জাওয়াদ অল্প অল্প করে সব খেলো। আরিয়া দরজার বাহিরে থেকে দেখে হেসে চলে গেল। মিসেস আভা আরিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার পরিবারটা এভাবে আঁকড়ে ধরার জন্য তোকে ভালোবাসা মা। আমি দোয়া করি সারা জীবন এই বন্ধনটা অটুট থাকুক। আমি এখন মরে গিয়েও শান্তি পাবো। মা এরকম বলবে না বলে দিলাম। আমি আমার আর কোনো মাকে হারাতে চাই না। আমি আমার এক মাকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে চাই না মা। আরিয়া চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। শুধু থেকে গেল জাওয়াদের ফ্রেন্ডরা আর আরিয়ার কিছু ছেলে কাজিন। রাতে সবাই ছাদে গেল। সাথে ধরে বেঁধে মায়ানকে নিয়ে গেল। মায়ান বলল, আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমি কিন্তু ম্যামকে বলে দেব। আগে নিজে বস বেটা, তারপর তোর বোনকে বলিস নে এটা খা। কি? এটা সিসি মতো, আমি খাবো না, কি গন্ধ। সবাই জোর করে একটু খাওয়ালো। তারপর মাতালের মতো কয়েক বোতল সাবার করে পাগলামি শুরু করলো। এগুলো ভিডিও করলো সবাই। পরের দিন সকালে সবাই নাস্তা করে চলে যাওয়ার আগে মায়ানকে ভিডিওগুলো দেখালো আর বলল, আমাদের নিয়ে যদি আর একবার গোয়েন্দাগিরি করে তাহলে বউ আর বোনের কাছে পাঠিয়ে দেবে। মায়ান কান ধরে তওবা করলো, জীবনেও আর গোয়েন্দাগিরি করবে না। আরিয়া ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জাওয়াদ এসে পাশে বসলো। জাওয়াদ বলল, কি ভাবছো আরিয়া? আম্মুর কথা জাওয়াদ। আম্মু কেন চলে গেল? আমার কথা একবারও ভাবলো না। নিজের মনে কষ্ট চেপে রাখলো, আমাকে একটিবারও বললো না। জাওয়াদ, কেন আমি আম্মুকে নিজের কাছে রাখতে পারলাম না? আমাকে তো মাথায় হাত বুলিয়ে আর বলে না, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আম্মুর মতো কেউ আমাকে ভালোবাসতে পারে না। আমার খুব কষ্ট হয় জাওয়াদ। আম্মুকে আমার উপর অভিমান করে চলে গেছে। আরিয়া কাঁদছে, খুব কাঁদছে, যা আজ একটা বছর ধরে হয়ে আসছে। 1 বছর আগে যেদিন খবর এলো আদিত্যকে পাগলা গারদে রাখা হয়েছে, এই কথা শোনার পর সেই রাতেই শাশুড়িমা মারা যান। তারপর থেকেই আরিয়া মাঝেই মাঝেই এভাবে কেঁদে কেঁদে ওঠে। জাওয়াদ বলল, কাঁদবেন আরো, মা ভালো আছেন, শুধু মায়ের জন্য দোয়া করো। আমরা সবাই এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী নয়, তাই আমাদের সবাইকে একদিন একদিন যেতে হবে, কেউ আগে কেউ পরে। আরিয়া কাঁদতে কাঁদতেই জাওয়াদের বুকে ঘুমিয়ে পড়ল। জাওয়াদ ভাবতে লাগলো, বিয়ের প্রথমের দিনগুলো একটা বছর সারাদিন অফিস আর আরিয়া হসপিটালে, রাতে আরফকে নিয়ে কোন ছুটি। নিজেদের সম্পর্ক বিয়ের আগে যেমন ছিল তেমনই। এই বিষয়টা নিজেদের মায়েরা বুঝতে পারে। আরফের যখন 2 বছর, আরফকে আর আমাদের কাছে রাখেনি, রাতে নিজেদের কাছে রেখেছে। তারপর থেকে একটু একটু কাছে আসা, জিনিয়া পেটে আসার পর থেকে বন্ধটা নিবিড়ভাবে আরো গাঢ় হলো। তারপর থেকে জীবন সুন্দর। আরিয়াকে বুকে নিয়ে জাওয়াদ আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাদের ভালোবাসার বন্ধন অটুট রেখো। আমরা যেন সমস্ত বিপদ আপদ একসাথে লড়তে পারি, আর কাউকে হারানোর শক্তি আমাদের কারণে নেই। আজ সবাই মিলে প্ল্যান করেছে সবাই বেড়াতে যাবে, কিন্তু কোথায় যাবে বুঝতে পারছে না। আরাফ বলল, পাপা মামা, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বাবা বল, তুই কি বলবি? পাপা চলো না পাবনায় যাই। সবাই আরাফের দিকে তাকালো। আরাফ মাথা নিচু করে রইল। জাওয়াদ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, কেন নয় বাবা, আজকে আমরা পাবনা যাব, সবাই রেডি হয়ে নাও। জাওয়াদ রুমে চলে যায়। পিছনে পিছনে আরিয়াও যায়। আরিয়া বলল, এটা তুমি কি করলে জাওয়াদ? তুমি বুঝতে পারছো কিছু? প্লিজ আরিয়া, এরকম করো না। আমি মাঝে মাঝে দেখেছি আদ্রিতের ছবির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে। ওর নিজেরও তো ইচ্ছে হয় এখন নিজের বাবাকে নিজ চোখে দেখার। তুমি কি ওর বাবা নাও? শোনো আরিয়া, আরফের থেকে যদি লুকিয়ে রাখতে যে ওর বাবা শুধু আমি, তাহলে কিছু হতো না। কিন্তু আরফ সবকিছু জানে তার বাবা তাদের সাথে কি করেছিল। আরিয়া, আরফ এখন বড় হচ্ছে, ওকে আর কোনো বিষয়ে কিছু বলো না। দরজায় নক করে আরাফ ভিতরে আসে মাথা নিচু করে। আরাফ বলল, বাবা রাগ করো না, আমি তোমাকে ছোট করতে যাইনি। আমি সবসময় বাবাকে ছবিতে দেখেছি, তার সামনে গিয়ে দেখার ইচ্ছে হলো। আরিয়া চমকে তাকালো ছেলের দিকে। আদিত্যকে বাবা ডাকছে। জাওয়াদ বলল, বাবাটা মন খারাপ করো না,
আমি কিছু মনে করিনি। হ্যাঁ, তুমি হলে আদর্শের সন্তান। যাও বাবা, রেডি হও। তুমি খুব কষ্ট পেয়েছ তাই না বাবা? আমাকে তুমি বলছো? ও, এই ব্যাপার। সরি, আসলে তোকে খুব বড় বড় লাগছিল। যা বাবা, রেডি হয়ে আয়। আরাফ চলে গেল। জাওয়াত বলল, দেখেছ, ছেলেটা বাবার অন্যায় জানা সত্ত্বেও কি সুন্দর বাবা বলে ডাকছে। আরিয়া আর কিছু বলে না। গাড়িতে জাওয়াত আরাফকে জিজ্ঞেস করলো, কিরে বেটা, তুই তো এতদিন বললি না, এখন বললি কেন? আমাদের ম্যাম আমাদের বলেছেন পাগলারা নিষ্পাপ হয়। তখন আমার মনে হলো আমার বাবাও তো পাগল, তাহলে আমার বাবা এখন নিষ্পাপ। বাবা যত অন্যায় করেছেন মমের সাথে আমার সাথে, কিন্তু ম্যান বলেছেন ক্ষমা করে মাফ করুন। আর এখন তো আমার বাবা পাগল। তখন থেকে আমার শুধু বাবাকে দেখতে ইচ্ছে হচ্ছিল। আরিয়া মুগ্ধ হয়ে তাকালো ছেলের দিকে। ওরা 3টার দিকে পৌঁছালো পাগলা গারদে। আদৃত্যের কামরায় গিয়ে ওরা অবাক হয়ে গেল। রিনি আদৃত্যকে খাওয়াচ্ছে আর আদৃত্য রিনিকে বকাবকি করছে। রিনি আরিয়াদের দেখে বাহিরে এলো। রিনি বলল, ম্যাম, আপনার এখানে? হ্যাঁ, দেখতে এলাম, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকি স্যার। তোমার নাকি বিয়ে হয়েছে? না ম্যাম, আমি বিয়ে করিনি। আমার জন্য মানুষটার এই অবস্থা। আমি জেল থেকে বের হই মানুষের বাসায় কাজ করতাম, কিন্তু যখন শুনলাম আদিত্যের কথা তখনই এখানে একটা কাজ নিলাম। আদিত্য আরিয়াকে দেখে দৌড়ে এসে আরিয়ার হাত আঁকড়ে ধরল। পাশে জাওয়াতকে দেখে মারার জন্য তেড়ে গেল। আরাফ বলল, বাবা আপনি এরকম করবেন না, বাবাকে আঘাত করবেন না বলে দিলাম। আদৃত্য চমকে পিছনে তাকালো। আদৃত্য অবাক হলো। আরাফ বলল, আমি আরাফ, বাবা আপনি পাপাকে আঘাত করবেন না, অনুরোধ রইল। আদৃত্যর কি হলো? নিজের হাতে নিজেকে কামড়াতে লাগলো, চুল ছিঁড়তে লাগলো, সবাইকে মারতে তেড়ে আসলো, সাথে সাথে ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রিনি বলল, এরকমই করে ম্যাম, একবার আপনাদের কথা বললে আবার রেগে যাবে, মাঝে মাঝে আমার উপর আক্রমণ করে। আরিয়ারা আর কিছুক্ষণ থেকে চলে আসে। জিনিয়া অনেক ভয় পেয়েছে। আরিয়ার দাদার বাসায় যায়। এখানে আরিয়ার চাচারা থাকেন। আরিয়াদের দেখে সবাই খুব খুশি হয়। রাতের ছাদে সবাই মিলে আড্ডা দেয়। 11টার দিকে সবাই চলে যায়। আরিয়া আকাশের দিকে তাকিয়ে আছে। জাওয়াত বলল, মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। আমি যদি মাফ করে দিতাম তাহলে মনে হয় আদিত্যর এই অবস্থা হতো না। এরকম বলো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এটাই সবার জন্য ভালো। আরিয়া কিছু বলল না, আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আদিত্যকে সুস্থ করে দাও, কারোর জন্য না হলেও ওই রিনি মেটার জন্য। ওদের বন্ধনটা আর 5টা পরিবারের মতোই হয়। আল্লাহ আমার পরিবারের বন্ধন যেন সবসময় এমন থাকে, সমস্ত বিপদ আপদে যেন একসাথে লড়তে পারি। আল্লাহ আমার মায়ের মতো শাশুড়ি মাকে জান্নাত নসিব করুন, আমিন। সমাপ্ত।